আসসালামু আলাইকুম। আমার সাউন্ড এবং ভিডিও যদি ঠিক থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করো যে ভাই অল ওকে, দেন আমি আর কিছুক্ষণের ভিতরে ক্লাস শুরু করব। আচ্ছা, ক্লাসের শুরুতে আমি আমার পরিচয়টা দিই। আমি ডাক্তার রনি, এমবিবিএস পাশ করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। এমবিবিএস পাশ করার পর পোস্ট গ্রাজুয়েশন করার চেষ্টা করতেছি এবং পাশাপাশি বিসিএস হেলথ ক্যাডারে চাকরিতে আছি। সরকারি চাকরি করি আর কি, এবং মেডিকোর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট দেখার দায়িত্বটা আমার। কেমিস্ট্রি ভর্তি পরীক্ষার সবচেয়ে কঠিন সাবজেক্ট, এটা আমি আগেই বলে নিই তোমাদেরকে। তোমরা যখন পড়া শেষ করবা, ভর্তি পরীক্ষার সবগুলা সাবজেক্ট যখন তোমাদের পড়া শেষ হয়ে যাবে, তখন মনে হবে না কেমিস্ট্রি যে কঠিন সাবজেক্ট, এটা ভাইয়া আগে থেকেই বলেছিল। কিন্তু ভাইয়া, আমি আগে থেকে বলে তোমাদেরকে ভয় দেখাতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি কেমিস্ট্রি সাবজেক্টটা দিয়েই আসলে একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের ডিফারেন্সটা করা হয়। ভর্তি পরীক্ষাটা হচ্ছে প্রতিযোগিতার পরীক্ষা। এই প্রতিযোগিতার পরীক্ষাতে কে ভালো করবে আর কে খারাপ করবে, ওই ভালো খারাপের মার্কস ডিফারেন্সটা হয় মূলত কেমিস্ট্রি দিয়ে। সো আমাদেরকে কেমিস্ট্রির প্রতি আরেকটু বেশি মনোযোগী হতে হবে। কেমিস্ট্রি কঠিন, বাট যদি আমরা টেকনিক্যালি করতে পারি, আমরা যদি সিস্টেমটা বুঝে বুঝে করতে পারি, তাহলে আমাদের জন্য কেমিস্ট্রি আসলে খুব বেশি একটা কঠিন না। তো আশা করি আমরা কেমিস্ট্রিতে ভালো কিছু একটা করতে পারবো। ঠিক আছে। অনেকে কেমিস্ট্রি খারাপ পারো, ইন্টারমিডিয়েটে হয়তো খুব ভালো মতো পড়া হয়নি, বাট এখন যদি ভালো মতো মনোযোগ দাও ভাইয়া, আশা করি তোমাদের যে সমস্যাগুলো আছে ওগুলো তোমরা রিকভার করতে পারবে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটার শুধুমাত্র ম্যাথের উপর। শুরুতে আমি বলে দেই, এই ক্লাসটা করার জন্য তোমার শুধুমাত্র একটা খাতা আর কলম লাগবে, আর কিচ্ছু না। বই পরে দেখো, আমি বই দেখায় দিব। আজকের ক্লাসটা হবে শুধুমাত্র ম্যাথ। পরিমাণগত রসায়নের ম্যাথ মানে যে শুধু এই চ্যাপ্টারই তা না, আমি পাশাপাশি অন্য চ্যাপ্টারেরও কিছু ম্যাথ করাবো। এক কথায় ভর্তি পরীক্ষায় আসার মতো যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো আমরা করে ফেলবো আজকে ব্যায়াম। ঠিক আছে। সো মনোযোগ দাও, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করো, ওই সময় মনোযোগ থাকে না তোমাদের। তো একটু চেষ্টা করো ভাইয়া ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করে ফেলতে। ঠিক আছে। আচ্ছা, ম্যাথ করব, বাট ম্যাথ করার আগে একটু কমন কিছু কথা শুনে নিই। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে কয়টা ম্যাথ আসে? কেমিস্ট্রি কোশ্চেন থাকে টোটাল 25, এর মাঝখানে ম্যাথ থাকে দুটা বা তিনটা। ঝামেলা কি কি সেটা শুনে নাও। ম্যাথ আসবে, কিন্তু তোমাকে ম্যাথ করার জন্য কোনো ক্যালকুলেটর দেয়া হবে না। সো ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করতে হয় আজকের ক্লাসে তোমরা সেটা শিখে যাবা। আবার খেয়াল করো, ম্যাথ আসবে কিন্তু তোমাকে এক একটা কোশ্চেনের জন্য সময়ও কিন্তু খুব বেশি দেয়া হবে না। আমরা 100টা কোশ্চেনের জন্য সময় পাবো 60 মিনিট। তার মানে একটা কোশ্চেনের জন্য আমরা সময় পাবো 36 সেকেন্ড। তাহলে আমাকে অবশ্যই ম্যাথগুলা 36 সেকেন্ড বা তার আগের ভিতরেই কমপ্লিট করতে হবে। 30 সেকেন্ড এবং বৃত্ত ভরাট করার জন্য আরো কিছুটা সময়। 30 সেকেন্ডের ভিতরে ম্যাথ করতে হবে। তাহলে বলো তো বড় বড় ক্লাসগুলা কি, আমার বড় বড় ম্যাথগুলা কি আমাদের করার কোনো দরকার আছে? যে ম্যাথগুলো অনেক বড়, যে ম্যাথগুলো করতে আমাদের 5 মিনিট 7 মিনিট পুরো সময় লাগবে, ওই ম্যাথগুলা ভর্তি পরীক্ষাতে মেডিকেল বা ভার্সিটি কোনো জায়গাতেই আসে না।
তো বড় বড় ম্যাথ করে নিজের বিপদ ডেকে আনার দরকার নাই, ঠিক আছে? আমরা ছোট ছোট ম্যাথ করব, আমরা শর্টকাট নিয়মে ম্যাথ করব এবং অবশ্যই 30 সেকেন্ডের ভিতরে সেই ম্যাথটা শেষ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ করব। অনেকের কোশ্চেন হচ্ছে ভাই কোন বই থেকে ম্যাথ করব? আমরা সাধারণত হাজারি স্যারের বইটা ফলো করি। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেইন বইটা হচ্ছে হাজারি স্যারের বই। কিন্তু সুবিধার কথা হচ্ছে ভাই, তুমি যদি একটা নিয়মের ম্যাথ পারো তাহলে এই নিয়মের যে কোনো বইয়ের যে কোনো ম্যাথই পারা উচিত না? আমরা আজকে তোমাদেরকে এরকম 15-20টা নিয়ম শিখাই দিব। ওই নিয়ম পারলে আশা করি বাসায় বসে বসে একই নিয়মের বাকি ম্যাথগুলোও তোমরা করতে পারবা। ক্লিয়ার? সো আজকে আমরা ম্যাথ এবং ম্যাথ রিলেটেড যে বেসিক কথাবার্তা সেই কথাগুলো বলবো। নেক্সট দিন পরীক্ষাতে তোমাদের শুধুমাত্র ম্যাথ এবং ম্যাথ রিলেটেড টপিকস গুলা থেকে কোশ্চেন থাকবে। থিওরি আজকে পড়ানো হবে না ভাইয়া, থিওরির জন্য আলাদা আরেকটা ক্লাস, ঠিক আছে? যেহেতু ম্যাথ একটু কষ্টকর অনেকের জন্য, এই কারণে আমরা ম্যাথের সাথে থিওরিটা এনে এখনই খুব বেশি চাপাই দিতে চাচ্ছি না। আপাতত তোমরা ম্যাথ করো, বাসায় বসে কি কি ম্যাথ করবা সেই দাগানো ম্যাথগুলো আমি তোমাদেরকে এখানে ছবি আপলোড করে দিব। তো আপাতত ওগুলা নিয়ে চিন্তা করারই কোনো দরকার নাই। তুমি এখন আমি যে ম্যাথগুলা দেখাবো সেই ম্যাথগুলাই একটু একটু করে মনোযোগ দিয়ে শুনতে থাকো, করতে থাকো। পাশে খাতা কলম থাকলে ওই শর্টকাট টেকনিকগুলো বা নিয়মগুলো লিখে রাখো, না লিখলেও চলবে, কারণ এই ভিডিওটা তোমার ক্লাসে আপলোড করাই থাকবে, ঠিক আছে? অনেকে অনেক উল্টাপাল্টা কোশ্চেন করতেছো। আমি শুরুতে বলছি আজকের ক্লাসে তোমাদের বই দরকার নাই। একজন বলতেছে বই কোনটা লাগবে, একজন বলতেছে কোন এডিশনের বই লাগবে, ওগুলা পরে ক্লাসের চিন্তা হবে। তুমি আজকের ক্লাসটাতে চিন্তা করো, ক্লাস শেষ করে আমি তোমাদের ওই কোশ্চেনগুলোর উত্তর দিব, ঠিক আছে? ওকে, ম্যাথ করার জন্য শুরুতে আমাদের যে জিনিসটা জানা দরকার, ম্যাথের বেসিক টপিকস গুলো জানা দরকার। ম্যাথের বেসিক জিনিসগুলো কি কি সেটা আমি তোমাদেরকে শুরুতে বলবো, তারপর আমি ম্যাথ শুরু করব, ঠিক আছে? আচ্ছা, কেমিস্ট্রি ম্যাথের বেসিক জিনিসগুলো একটু শুনে নাও। কেমিস্ট্রি ম্যাথের ভিতরে মোল, মোলার, মোলারিটি, মোলার আয়তন, অ্যাভোগাড্রোর সংখ্যা, এই জিনিসগুলা থাকবে। তাহলে ম্যাথ করার আগেই আমরা মোল কি, মোলার কি, অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, এই জিনিসগুলো একটু মন দিয়ে শুনে নিই। মোল কাকে বলে? আমরা জানি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় মোল। আবার পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটাকেও মোল বলে। কিন্তু পার্থক্য হচ্ছে একটাকে বলা হয় মোল অণু, আরেকটাকে বলা হয় মোল পরমাণু। ওকে, তাহলে 1 মোল অক্সিজেন অণু, তার মানে সেটাকে বুঝবা তোমরা 32 গ্রাম। আর যদি কোশ্চেনে থাকে 1 মোল অক্সিজেন পরমাণু, তখন সেটা হবে 16 গ্রাম। তাহলে মোল ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। মোল মানে গ্রামে প্রকাশ করা, সেটা অণুও হতে পারে, সেটা পরমাণু হতে পারে। তাহলে ভাই বলো, শুনো তো এরকম আমার কথা, তোমরা নিজে নিজে বলতে থাকো, আমি অনেক সময় বলবো বলো তো, বাট আসলে সামনাসামনি ক্লাস না, তো এক্ষেত্রে তুমি হয়তো তোমার মতো ক্লাসটা করতে থাকো। 1 মোল কার্বন ডাই অক্সাইড কত গ্রাম? 44 গ্রাম। 1 মোল পানি 18 গ্রাম। সো মোল ব্যাপারটা আশা করি তোমরা সবাই জানো, রাইট? মোল বুঝলে এবার আরো 3টা বেসিক কথা শুনে নাও। 1 মোলের আয়তন কত? এসটিপিতে 22.4 লিটার। আর যদি বলা হয় এসএটিপি, তখন সেটার আয়তন হচ্ছে 24.789। তাহলে মোলার আয়তন এসটিপিতে 22.4 লিটার আর এসএটিপিতে 24.789 লিটার। এই সংখ্যাগুলো মনে রাখবা, কারণ অঙ্ক করার সময় আমাদের এই সংখ্যাগুলো লাগবে। 1 মোলে কয়টা অণু বা পরমাণু থাকে? সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 into 10⁻23, রাইট? সো অঙ্ক করার সময় আমাদের অ্যাভোগাড্রো সংখ্যার মানটা লাগবে।
অ্যাভোগাড্রো সংখ্যার মান সেটা আমাদের লাগবে। ঠিক আছে, দেন মোল বুঝলাম, এবার বুঝলো আমরা মোলার কাকে বলে। মোল আর, দেখো মোল মানে মোল, আর মানে লিট আর, তাহলে মোল আর মানে হচ্ছে মোল পার লিটার। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেই পরিমাণকে বলা হয় তত মোলার দ্রবণ। দ্যাট মিন্স সালফিউরিক অ্যাসিডের 1 মোলার দ্রবণ 98 গ্রাম পার লিটার। সালফিউরিক অ্যাসিডের 1 মোলার দ্রবণ মানে হচ্ছে 98 গ্রাম পার লিটার। তাহলে ভাইয়া মোলার মানে মোল পার লিটার। তাহলে অঙ্কে যদি লেখা থাকে ডেসিমোলার তখন তোমরা কি বুঝবা? ডেসি মানে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 0.1, তাহলে ডেসিমোলার মানে 0.1 মোল পার লিটার। সেমি মোলার, সেমি মানে অর্ধেক 0.5, সেমি মোলার মানে 0.5 মোল পার লিটার। সেন্টিমোলার, সেন্টি মানে 0.01 মোল পার লিটার। মিলিমোলার, মিলি মানে 0.001 মোল পার লিটার। স্লাইড চেঞ্জ করেন, আশ্চর্য, অস্থির হয়ে যাচ্ছে সবাই। আমি তো কিছু শুরু করি নাই পড়ানো এখনো, আমি অঙ্ক করার আগে যে বেসিক কথাগুলো লাগে সেগুলা বলতেছি। তোমাদের কিছু দেখার দরকার নাই তো, এই কথাগুলা দিয়ে আমরা অঙ্ক শুরু করব। অস্থির হয়ে যাচ্ছে কেন? অঙ্ক করার জন্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমি এখন বলতেছি। ঠিক আছে, আমাকে আমার মতো একটু ক্লাস নিতে দাও। তোমরা কমেন্ট সেকশনে যারা বেশি মনোযোগ দাও তারা আসলে খুব বেশি ভালো লাভ বোধহয় তোমাদের অনলাইন ক্লাস দিয়ে হয় না। তো কমেন্ট সেকশনটা পারলে অফ করে রেখো। সাউন্ড এবং ভিডিও যদি ক্লিয়ার থাকে তাহলে আমি বলবো সব ওকে আছে, এবং তোমাদের সাথে সাথে আমার মোবাইলেও কিন্তু ক্লাসটা অন করা আছে। তো ওখানে সাউন্ড বা ভিডিও কিভাবে হচ্ছে সেটা আমি শুনতে পাচ্ছি। ক্লাসে মনোযোগ দাও ভাইয়া। আমি এখনো কোনো স্লাইড বা কিছু চেঞ্জ করি নাই। তোমরা অস্থির হয়ে যাচ্ছে, স্লাইড চেঞ্জ করেন চেঞ্জ করেন, আমি ক্লাসটা আমাকে নিতে দাও। আচ্ছা, অঙ্কের ভিতরে মোলার থাকলে সেটা হবে মোল পার লিটার, তাহলে ডেসিমোলার মানে হচ্ছে 0.1, সেমি মোলার, সেমি মানে 0.5, সেন্টিমোলার, সেন্টি মানে হচ্ছে 0.01, মিলিমোলার মানে হচ্ছে 0.001, 1000 ভাগের 1 ভাগ। আচ্ছা, কেমিস্ট্রির অঙ্কগুলা পারতে হলে তোমাদের আরেকটা জিনিস অবশ্যই পারতে হবে, যেটা হচ্ছে পারমাণবিক ভরের সাহায্যে আণবিক ভর বের করা। আমরা আণবিক ভর বের করতে পারবো, কিন্তু সেটার জন্য অবশ্যই আমাকে কিছু পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে। কোন কোন পারমাণবিক ভর আমরা মুখস্থ রাখবো সেটা একটু শুনে নাও। সবগুলো তো আর সম্ভব না, 118টা পারমাণবিক ভর মুখস্থ করার দরকার নাই। যে পরমাণুগুলো কমন সেই পরমাণুগুলা আমরা একটু শুনে নেই। হাইড্রোজেনের পারমাণবিক ভর জানি আমরা 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52 52, কপার 63.5, সিলভার 108। এই পারমাণবিক ভরগুলা তোমাদের মুখস্থ রাখতে হবে যদি কেমিস্ট্রির ম্যাথগুলা পারতে চাও। আমি পরমাণুগুলার নাম এবং পরমাণুগুলার পারমাণবিক ভর আরেকবার বলতেছি। হাইড্রোজেন 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52, কপার 63.5, সিলভার 108।
এই পারমাণবিক ভরগুলোর সাহায্যে আশা করি আমরা আণবিক ভর বের করতে পারবো, এবং সেটার জন্য কোনো ক্যালকুলেটরের দরকার নাই। ক্যালকুলেটর ছাড়া সাপোজ অঙ্কে যদি থাকে সালফার ট্রাইঅক্সাইড আণবিক ভর কত, ইজি হিসাব, সালফার হচ্ছে 32 আর অক্সিজেন তিনটা, 3 16 48, 48 আর 32 মানে হচ্ছে 80, রাইট? তাহলে সালফার ট্রাইঅক্সাইড ওটার আণবিক ভর হচ্ছে 80। সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, দ্যাট মিন্স 23 আর 16 39 আর 41। তাহলে ভাইয়া ক্যালকুলেটর ছাড়া তোমরা যদি ম্যাথের ভিতর গ্লুকোজ থাকে, নাইট্রিক অ্যাসিড থাকে, আশা করি এভাবে আণবিক ভর বের করতে পারবা। ঠিক আছে, এগুলা অনেকেই পারো অনেকেই পারো না, ক্যালকুলেটর ছাড়া অনেকে হয়তো পারতা না বা পারতা। আমি এইবার ক্লাস শুরু করতেছি, অলরেডি আশা করি সবাই জয়েন করে ফেলছো। ঠিক আছে, শুরুতে আমরা একটু দেখে নিব বিগত বছরগুলোতে পরিমাণগত রসায়ন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসছে। মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2019, ওটা যদি একটু আমরা দেখি ভাইয়া। একেবারে শুরুতেই দেখো একটা কোশ্চেন আসছে যেটা ছিল ম্যাথ, 5% সোডিয়াম কার্বনেট সলিউশনের মোলারিটি কত। এই মোলারিটির ম্যাথ কিভাবে শর্টকাটে করতে হয় সেটা আমি তোমাদেরকে একটু পর দেখাবো। দেন নিচের কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। দেন কোন দ্রবণে নীল লিটমাস লালে রূপান্তরিত হয়। এই তিনটা কোশ্চেন পরিমাণগত রসায়ন চ্যাপ্টার থেকে মেডিকেল 2019 গত বছর আসছিল। দেন আমরা যদি দেখি মেডিকেল 2018 একটা ম্যাথ আসছিল এখান থেকে, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটার এককে এর মান কত। কিভাবে শর্টকাটে করতে হয় আমি শর্টকাট বলতেছি। মেডিকেল 2017 গুলা দেখো, 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত। 2 নাম্বারটা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে ইহার আয়তন কত হবে। আমি এখনো সমাধান করতেছি না, আমি শুধু কোশ্চেন দেখাচ্ছি তোমাদেরকে। 3 নাম্বারটা, একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত। 4 নাম্বার, 20% H2SO4 দ্রবণে পানির পরিমাণ কত। এই ম্যাথগুলা কোনটা কিভাবে করব সেগুলো আগে বলবো, ঠিক আছে। তাহলে আমি দেখলাম প্রত্যেক বছরই সাধারণত ম্যাথ থাকে, সবচেয়ে বেশি ছিল মেডিকেল 2017 সালে, সেখানে ম্যাথ ছিল 3টা, 2018 সালে ছিল 1টা, আর গত বছর ছিল কেমিস্ট্রির ম্যাথ 2টা। সো এই ম্যাথগুলা বেয়া শর্টকাটে কিভাবে করতে হয় আমরা শুরু করি। আমি আগে বলতেছি তোমাদেরকে আমি একটা একটা করে ম্যাথের নিয়ম শিখাবো, এবং এই ম্যাথগুলার সাথে রিলেটেড যে বাকি ম্যাথগুলা সেগুলা বই থেকে দাগায় দিব। সেই ম্যাথগুলা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। যদি অসুবিধা হয় তোমাদের যে কেমিস্ট্রি কমেন্ট সেকশন আছে ওখানে কমেন্ট করবা, পরবর্তীতে আমরা চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার, ঠিক আছে। এবার একটু মনোযোগী হই, আমি এতক্ষণ আজাইরা কথা বলছি, এখন আমি পড়া শুরু করতেছি যেগুলো পরীক্ষায় আসবে, কিন্তু ওই আজাইরা কথাগুলা তোমার এখন কাজে লাগবে ম্যাথ করতে। এই ম্যাথটা একটু দেখো ভাইয়া। এসটিপিতে 1500 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হবে। ঠিক আছে, এই ম্যাথটা তোমরা কলেজে যখন পড়তা বা বইয়ে অনেক বড় করে করা আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যদি এরকম ম্যাথ আসে, এটা আমরা শর্টকাটে 10 সেকেন্ডের ভিতরে উত্তর বলে দিতে পারবো। কিভাবে তুমি আগে খেয়াল করো, এটা একটা আয়তনের অঙ্ক। 1500 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাস, সবই লিটার, লিটার মানে হচ্ছে আয়তন। সো আমাদের ভর্তি পরীক্ষাতে যদি আয়তনের ম্যাথ আসে আমরা কি করব, আমাদেরকে কিন্তু কোনো খাতা দেয়া হবে না,
কোশ্চেনের নিচে যে একটু সামান্য ফাঁকা জায়গা থাকবে সে জায়গাতে এই ম্যাথটা শর্টকাটে করে ফেলতে হবে। এরকম আয়তনের ম্যাথ যদি আসে তোমার একটাই কাজ ভাইয়া, এই ম্যাথটার জন্য যে সমীকরণটা সেই সমীকরণটা কোশ্চেনের ফাঁকা জায়গায় লিখে ফেলবা। খেয়াল করো, নাইট্রোজেন হাইড্রোজেন হতে অ্যামোনিয়া প্রস্তুতি, এই সমীকরণটা আশা করি তোমরা পারো। এই যে দেখো সমীকরণ, ম্যাথের কোশ্চেনগুলো খাতায় রাফ করা যাবে, খাতায় কোশ্চেনের পরীক্ষা যে কোশ্চেনটা থাকবে সেখানে রাফ করা যাবে। এই যে একটু খেয়াল করো, নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন, ওখান থেকে হয় 2 মোল অ্যামোনিয়া। এই ম্যাথটা এবার শর্টকাটে কিভাবে করব, তুমি খেয়াল করো, এখানে নাইট্রোজেন হচ্ছে 1 মোল, হাইড্রোজেন হচ্ছে 3 মোল, আর অ্যামোনিয়া হচ্ছে 2 মোল। আমরা জানি 1 মোল মানে 22.4 লিটার, তাহলে 3 মোল মানে 3 গুণ 22.4 লিটার, আর 2 মোল মানে হচ্ছে 2 গুণ 22.4 লিটার। তাহলে খেয়াল করো ভাইয়া, এখানে 1 এর সাথেও গুণ 22.4, 3 এর সাথে 22.4, 2 এর সাথে 22.4, সবার সাথেই 22.4 দেখা যায়। তাহলে আমরা যদি এটাকে শর্টকাট করতে চাই, ছোট করতে চাই, সবাইকে 22.4 দিয়ে ভাগ করলে যেটা হবে সবার থেকে 22.4 উঠাই দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এই পরিমাণটাকেই আমরা লিটার ধরে নিব। দ্যাট মিন্স নাইট্রোজেন 1 লিটার, হাইড্রোজেন 3 লিটার, আর অ্যামোনিয়া 2 লিটার। নাইট্রোজেন 1 লিটার, হাইড্রোজেন 3 লিটার, অ্যামোনিয়া 2 লিটার। এবার খেয়াল করো উত্তর কিভাবে দিবা, এইখানেই উত্তর লুকায় আছে। 1 লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া তৈরি করার জন্য হাইড্রোজেন কয় লিটার লাগতেছে? 3 লিটার। 1 এর জন্য 3, তাহলে পরীক্ষাতে যদি বলে 10 লিটার নাইট্রোজেনের জন্য কত লিটার হাইড্রোজেন লাগবে, উত্তর হবে 10 গুণ 3 মানে হচ্ছে 30। তাহলে পরীক্ষায় যদি বলে 1000 এর জন্য কত লাগবে, উত্তর হচ্ছে 3000। আর অঙ্কে বলা আছে 1500 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন, তাহলে উত্তর হচ্ছে 1500 গুণ 3 মানে হচ্ছে 4500। আমি আবার বলবো ব্যাক, ঠিক আছে? তুমি আগে সমীকরণটা লিখবা এবং সমীকরণের পাশে ওই যে মোল সংখ্যাগুলা এরকম আমার মতো করে লিখবা, দেন ওইটাকেই লিটার ধরে নিবা। দেন ঐকিক নিয়মের অঙ্ক, 1 এর জন্য কত লাগে, এতে যেটা বলা আছে ওই 1500 বা 1200 বা 1000 এর জন্য কত লাগে ঐকিক নিয়মে ইজিলি কোনো কাগজ কলম ক্যালকুলেটর ছাড়াই এটা বলে দেওয়া সম্ভব, ঠিক আছে? আবার বুঝিবে, ধরো এই কোশ্চেনটাই আসছে কিন্তু সেখানে বলা আছে এসটিপি তে 2000 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন। তুমি এই সমীকরণটা লেখো, দেখো 1 এর জন্য হাইড্রোজেন লাগবে 3, 1 এর জন্য যদি 3 লাগে, 2000 এর জন্য লাগবে 2000 গুণ 3 মানে হচ্ছে 6000। ক্লিয়ার? তাহলে এইভাবে জাস্ট ম্যাথ এমসিকিউ উত্তর করার জন্য আমাদের 10 সেকেন্ডের বেশি লাগার দরকার নাই, ঠিক আছে? 10 সেকেন্ডের বেশি আমাদের আশা করি লাগবে না। আরেকটা কথা, নিয়ম মাফিক হলো কিনা, নিয়ম মাফিক হওয়ার দরকার নাই তো ভাইয়া, কারণ আমাদের এমসিকিউ হচ্ছে 4টা অপশন দেয়া আছে, আমি 4টা অপশন দেখে যে অপশনটা উত্তর হয়েছে সেই উত্তরটা করে আসবো। এটা আমরা নিয়ম মাফিক করছি নাকি শর্টকাটে করছি ওগুলা স্যাররা বুঝতে পারবে না। সো ক্যালকুলেটর ছাড়া কম সময়ের ভিতরে এভাবে আয়তনের অঙ্ক আশা করি তোমরা করতে পারবা। এটা 1500 না দিয়ে 1200, 2000, 2500 যা খুশি দেখ, আশা করি এগুলাতে তোমাদের কোনো সমস্যা হবে না। এরকম আয়তনের অঙ্ক যদি এই যে অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন না এসে অন্য কোনো আয়তনের অঙ্ক আসে, পারবা না এভাবে শর্টকাটে করে ফেলতে, ঠিক আছে? আবার একটু দেখি ভাইয়া, সমীকরণটা লিখতে হবে। আরেকটা অঙ্ক দেখি আমরা, এটা একটু দেখো। এসটিপি তে 100 লিটার NO প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার অক্সিজেন গ্যাসের প্রয়োজন হবে। দ্যাট মিন্স বাম পাশে থাকবে NH3 আর অক্সিজেন, আর যেটা প্রস্তুত হবে NO ওটা থাকবে ডান পাশে।
NH3 আর অক্সিজেন বাম পাশে, NO ডান পাশে। সমীকরণটা সমতা করতে হবে। এখানে 4 মোল NH3 আর 5 মোল অক্সিজেন দিলে সমীকরণের ওই পাশে হবে 4 মোল NO আর 6 অণু পানি। এই সমীকরণটা পারতে হবে জ্ঞান। সমীকরণটা পারলে দেখো বাকি উত্তর ইজিলি এখান থেকে চলে আসবে। NH3 এখানে 4 মোল, অক্সিজেন আছে 5 মোল আর NO হচ্ছে 4 মোল। সমতাকরণ করতে হলে ভাইয়া তুমি বাম পাশে আগে মূল পরমাণুগুলো লিখতে হবে, দেন আস্তে আস্তে ছোট ছোট করে বাড়াইতে হবে। বাম পাশে প্রথমে 1 1 দিয়ে মিলানোর চেষ্টা করো, যদি না মিলে তখন সেটাকে 2 দিয়ে চেষ্টা করো। আস্তে আস্তে মিলাইতে গেলে এখানে দেখবা 2-3টা ম্যাথ প্র্যাকটিস করলে তোমার এমনিতে এগুলা সমতাকরণ মাথায় চলে আসবে। কিছু সমতাকরণ আছে খুবই টাফ, ওগুলা দিয়ে ম্যাথ আসবে না। যে ম্যাথগুলা দাগায় দেওয়া হবে ওগুলা পারলেই হবে ব্যাস। এই সমতাকরণটা একটু দেখো, বাম পাশে 4 মোল NH3, 5 মোল অক্সিজেন, ডান পাশে 4 মোল NO। পানি নিয়ে কোনো কথা বলার দরকার নাই, কারণ ম্যাথে পানি নিয়ে তেমন কোনো কিছু নাই। এবার খেয়াল করো, NH3 4 লিটার, অক্সিজেন 5 লিটার আর NO হচ্ছে 4 লিটার, রাইট? এবার অঙ্কটার উত্তর, 4 লিটার NO তৈরি করতে NH3 লাগতেছে 4 লিটার। দেখো NO 4, NH3 ও 4। 4 লিটার NO তৈরি করতে NH3 লাগে 4 লিটার। তাহলে 1 লিটারের জন্য লাগবে 1 লিটার, 1 4/4 মানে 1। তাহলে 100 লিটার NO প্রস্তুত করতে কত লিটার NH3 লাগবে? উত্তর হচ্ছে 100 লিটার। তাহলে 100 লিটার NO প্রস্তুত করতে কয় লিটার NH3 লাগবে? উত্তর হচ্ছে 100 লিটার। কিভাবে? ঐকিক নিয়ম ভাইয়া। 4 এর জন্য 4, তাহলে 1 এর জন্য 4/4, 100 এর জন্য 4/4 গুণ 100, দ্যাট মিন্স 4/4 কাটাকাটি 100 লিটার NH3। অক্সিজেন কিভাবে বের করবা? ঐকিক নিয়ম ভাইয়া, ঐকিক নিয়ম। 4 লিটার NOর জন্য অক্সিজেন লাগে 5, 4 এর জন্য অক্সিজেন লাগে 5, 1 এর জন্য লাগবে 5/4, 1 এর জন্য লাগবে 5/4, তাহলে 100 এর জন্য লাগবে 5/4 গুণ 100। কাটাকাটি করলে 4 দিয়ে 100 কে কাটলে হবে 25, 5 গুণ 25 মানে হচ্ছে 125। ঠিক আছে? এগুলা ঐকিক নিয়মের অঙ্ক, আশা করি এগুলা তুমি এভাবে বের করতে পারবা। ঠিক আছে? সো এই যে 100 লিটার এবং 125 লিটার এই ম্যাথগুলা করার জন্য আশা করি আমাদের 10 সেকেন্ডের বেশি লাগবে না। 10 সেকেন্ডের ভিতরে এই ম্যাথগুলা করতে হবে ব্যাস। এরকম একই নিয়মের ম্যাথ তোমাদেরকে যদি অন্য কোনো সমীকরণ থাকে আশা করি সেগুলা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে? এই ম্যাথগুলা বাসায় বসে একটু প্র্যাকটিস করো, কি কি ম্যাথ করতে হবে এরপরে আমি ক্লাসের লাস্টে ওগুলা বই থেকে দাগাই দিব। আমি পরের নিয়মটাতে যাই। এই আয়তনের অঙ্ক আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। পরের অঙ্কটা দেখো। সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে ইহার আয়তন কত হবে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আয়তন 300 মিলি, চাপ একই থাকবে, ওটাকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে আয়তন কত হবে? এই টাইপের ম্যাথ তোমাদের ফিজিক্স বইয়ে আছে। এই টাইপের ম্যাথ আবার আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আছে, এবার পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে আছে। এই টাইপের ম্যাথগুলো আমরা কমন একটা সূত্র মনে রাখি ভাইয়া। সূত্রটা হচ্ছে P1 V1/T1 সমান P2 V2/T2। P1 V1/T1 সমান P2 V2/T2। এই ম্যাথটা কিভাবে করব? তুমি কখনো কখনো দেখবা 5টা মান দেয়া আছে, 6 নাম্বার মানটা বের করো, তখন সূত্রটা হচ্ছে এই বড়টা P1 V1/T1 সমান P2 V2/T2। বাট মাঝে মধ্যে দেখবা তাপমাত্রা দেয়া নাই, চাপ দেয়া নাই, মানে একই চাপ বা স্থির চাপ, অথবা আয়তন দেয়া নাই,
যে জিনিসটা দেয়া নাই সেই জিনিসটা তোমরা সূত্র থেকে আগেই বাদ দিয়ে দিবা। P1 B1 by T1 সমান P2 B2 by T2। দেখো এই ম্যাথটাতে একই চাপ, চাপের কোনো মান দেয়া নাই, চাপ মানে হচ্ছে P। তাহলে ভাইয়া P যদি না থাকে এই ম্যাথের সূত্রটা হবে V1 by T1 সমান V2 by T2। অন্যব্রয় ইয়েস, V1 by T1 সমান V2 by T2 এই সূত্রটা হবে। তাহলে ভাই কোনো ম্যাথে যদি আয়তন দেয়া না থাকে তখন ওটার সূত্র হবে P1 by T1 সমান P2 by T2। কোনো ম্যাথে যদি তাপমাত্রা না থাকে তখন ওটার সূত্র হবে P1 V1 সমান P2 V2। ইজি অঙ্ক, ইজি কথাবার্তা। চারটা মানের ভিতর তিনটা মান দেয়া থাকবে, 4 নাম্বার মানটা বের করে ফেলবো, অথবা 6টা মানের ভিতর 5টা মান দেয়া থাকবে, 6 নাম্বার মানটা বের করব। সূত্র লিখবো, সূত্র অনুযায়ী মানগুলা বসাবো এবং কাটাকাটি করে সমতা সাধন বা কাটাকাটি করে আমরা অঙ্কটা শেষ করে ফেলতে পারবো। আমি একটা অঙ্ক করি, দেন তোমরা বাসায় কিছু অঙ্ক করো। দেন এই ম্যাথটা আগে দেখো। সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে এখানে T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। একটা জিনিস খেয়াল রাখবা, এই ম্যাথগুলোর ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই কেলভিনে নিতে হয়। কেলভিনে নিতে হলে ডিগ্রি সেলসিয়াসের মানের সাথে 273 যোগ করলেই হয়। তাহলে 27 এর সাথে 273 যোগ করলে হবে 300। ইজি কথাবার্তা। 27 এর সাথে 273 যোগ করলাম 300 কেলভিন। তাহলে এখানে T1 হচ্ছে 300 কেলভিন, আয়তন V1 হচ্ছে 300 মিলিলিটার, T2 হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, 7 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 280 কেলভিন, ওটা হচ্ছে T2, আমাকে বের করতে হবে V2। একদম ইজি হিসাবটা দেখো ভাইয়া, V1 by T1 সমান V2 by T2। B1 এর জায়গায় B1 এর মানটা বসালাম 300 মিলি, T1 হচ্ছে 300 কেলভিন, আমাকে V2 বের করতে হবে, আর T2 হচ্ছে 280 কেলভিন। তাহলে ঐকিক নিয়ম বা ওই উপাসে যদি নিয়ে যাও, V2 হচ্ছে 300 গুণ 280 আর নিচে 300, 300 300 কাটাকাটি করে দিলে বাকি থাকবে 280। তাহলে এই ম্যাথের উত্তর হচ্ছে 280 ml। তাহলে এভাবে শর্টকাট নিয়মে এই ম্যাথগুলা করতে আমাদের আশা করি 30 সেকেন্ড লাগবে না, তার আগেই করতে পারবো। আরেকটা জিনিস খেয়াল করো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2017 সালের কোশ্চেন বা তার আগের কোশ্চেনগুলো যদি দেখো, এমন ভাবে স্যাররা অপশনগুলো দিবে যাতে তোমার ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে কোনো অসুবিধা না হয়। এই যে উপরে 300 নিচে 300 কাটাকাটি হয়ে গিয়েছে, এরকম হিসাবটা ইজিলি যাতে করা যায় এই টাইপের হিসাবগুলাই ম্যাথের ভিতর থাকে। তাহলে 300 300 না থেকে হয়তো 300 600 থাকতে পারে, 150 300 থাকতে পারে, যেটা তোমরা ইজিলি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা। তাহলে এই ম্যাথগুলো বোঝা গেছে, এভাবে শর্টকাটে আমরা 3 লাইনের ভিতর শেষ করে ফেলতে পারবো। এগুলা কলেজেও আমরা এভাবেই করতাম, বাট তখন হয়তো একটু বড় করতাম, এখন আর এভাবে বড় করার দরকার নাই ভাই। ঠিক আছে, একজনের কোশ্চেন হচ্ছে ভাই মিলিলিটার বা লিটার যাই থাকুক সেটাই কি রাখতে হবে? তুমি অপশনগুলো দেখে নিবা ভাই, তোমার উত্তরের অপশনগুলো যদি মিলিলিটারে থাকে তখন তুমি মিলিলিটারে করবা, আর যদি অপশনগুলো দেখো লিটারে আছে তখন লিটারে করবা। ক্লিয়ার? তাহলে V1 by T1 সমান V2 T2, অথবা P1 by T1 সমান P2 T2, অথবা P1 B1 by T1 সমান P2 B2 by T2। এই ম্যাথগুলা আশা করি আমাদের ক্যালকুলেটর ছাড়াই করতে পারবো। ঠিক আছে, এরকম আরো কিছু ম্যাথ আছে, তোমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবা এবং অবশ্যই গড়ি দৌড়ে দৌড়ে, যাতে 30 সেকেন্ডের ভিতরে এগুলো শেষ হয়ে যায়। ঠিক আছে, আমরা পরের ম্যাথটাতে যাইবে। এখন যে ম্যাথগুলা দেখব সেগুলা একদম ছোট ছোট ম্যাথ, বাট শুরুতেই বলে দিচ্ছি ছোট মরিচের ঝাল বেশি। দ্যাট মিন্স ভর্তি পরীক্ষাতেও এই ছোট ছোট ম্যাথগুলাই বেশি আসবে। ঠিক আছে,
তাহলে এখন এর ম্যাথগুলা আমরা একেবারে শর্টকাটে 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে কিভাবে উত্তর করব সেটা একটু খেয়াল করো ভাইয়া। একটা সোডিয়াম পরমাণুর ভর কত, অথবা একটা পানির অণুর ভর কত, অথবা অন্যভাবে আসতে পারে ভাইয়া, একটা কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, একটা নাইট্রিক অ্যাসিড অণুর ভর কত, এভাবে আসতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে দেখবা এই ম্যাথটা ইজিলি পারা যায়। এটা 2 সেকেন্ডের একটা ম্যাথ। একটা সোডিয়াম পরমাণুর ভর কত? আগে আমরা মনে রেখেছি, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 এবং সেখানে অণু থাকে 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যার মান। অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.023 × 10⁻23। তাহলে এতটা পরমাণুর ভর হচ্ছে 23। একটা সোডিয়াম পরমাণুর ভর কত? উত্তর হচ্ছে 23 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা। যারা উত্তর 23 লিখতেছো সেটা কিন্তু উত্তর 23 না ভাইয়া, এখানে সোডিয়ামের পারমাণবিক ভর চাওয়া হয় নাই, চাওয়া হয়েছে একটা পরমাণুর ভর কত। তাহলে পারমাণবিক ভর ভাগ হবে অ্যাভোগাড্রোর সংখ্যা। এই যে এইটা হচ্ছে উত্তর। একটা সোডিয়াম পরমাণুর ভর হবে 23 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যার মান। কথা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া আমরা এই হিসাবগুলা কিভাবে করব। ক্যালকুলেটর ছাড়াই এই হিসাবগুলো খুব ইজিলি করা সম্ভব। কিভাবে দেখো ভাইয়া, উপরে 23 আর নিচে আছে 6.023 ইনটু 10⁻23। তাহলে নিচে যে 10⁻23 ওটাকে যদি আমরা উপরে নিয়ে যাই ওটা হবে 10⁻⁻23। তাহলে 10⁻23 কে উপরে নিলে হবে ওটা -23। নিচে আছে 6.02। 6.02 ওটাকে একদম সংক্ষেপে কাছাকাছি উত্তর করার জন্য ভাইয়া আমরা 6 ধরে নিব। 6.02 0 আসলে খুব বড় কোনো সংখ্যা না, ওটাকে আমরা 6 ধরেই অঙ্ক করতে পারবো। নিচে 6 আর উপরে আছে 23। তুমি মনে মনে একটু চিন্তা করো, উপরে যদি 24 থাকতো, উপরে 24 আর নিচে 6, 6 দিয়ে 24 কে ভাগ করলে হতো 4। তাহলে ওটার উত্তর হতো 4 × 10⁻23। কিন্তু এখানে তো 24 নাই, এখানে আছে 23। তাহলে 23 ভাগ 6 মানে হচ্ছে 4 এর চেয়ে একটু কম হবে। 4 এর চেয়ে একটু কম মানে হচ্ছে 3.8 বা 3.9। তোমার কাছে যে 4টা অপশন দেয়া থাকবে ওই 4টা অপশনের ভিতর যেটা 4 এর চেয়ে একটু কম, সেই 4 এর চেয়ে একটু কম অপশনটাই উত্তর দিয়ে আসবা। এই অঙ্কটার উত্তর 3.86 × 10⁻23। তোমাকে একদম একুরেট উত্তর বলার দরকার নাই, কারণ তোমার কাছে 4টা অপশন তো থাকবেই, তাই না? তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 4 এর চেয়ে একটু কম × 10⁻23। আমি আবার বলি, পানির অণুর ভর কত? ওই যে উপরে একটা আছে ভাইয়া, পানি মানে হচ্ছে 18। তাহলে একই ম্যাথ, উপরে থাকবে 18 আর নিচে থাকবে 6.023 × 10⁻23। তাহলে 18 কে 6 দিয়ে ভাগ করবা, উত্তর হবে 3 × 10⁻23। তাহলে ভাই যদি এই অঙ্কটা আসে, একটা সালফার ডাই অক্সাইড অণুর ভর কত? তাহলে উপরে যাবে সালফার ডাই অক্সাইডের আণবিক ভর, সালফার ডাই অক্সাইড SO2, সালফার হচ্ছে 32, অক্সিজেন দুইটা 16 16 32, দ্যাট মিন্স 64। তাহলে উপরে 64 আর নিচে যদি 6 থাকে, 6 দিয়ে 64 কে ভাগ করলে কত হবে? 6 10 এ 60, 10 এর চেয়ে একটু বেশি, দ্যাট মিন্স 10.6। তোমার একেবারে একুরেট উত্তর দরকার নাই বের করার, এমসিকিউ তে 4টা অপশন থাকবেই। সো 4টা অপশনের ভিতর যে অপশনটা তোমার কাছাকাছি মনে হবে ওই অপশনটা উত্তর দিয়ে আসবা। এখন অনেকে বলতে পারে ভাই 4টা অপশনই যদি খুব কাছাকাছি দেয়, ক্যালকুলেটর ছাড়া
এরকম কাছাকাছি অপশনগুলা বের করা একটু টাফ। সো এই কারণেই তোমাকে আমি শুরুতেই বিগত 3 বছরের কোশ্চেনগুলা দেখিয়ে নিয়েছিলাম। বিগত 3 বছরের কোশ্চেনগুলো যদি দেখো, দেখবা ম্যাথগুলাতে স্যাররা খুব কাছাকাছি অপশন দেয় না, অপশনগুলোতে যথেষ্ট গ্যাপ থাকবে। তোমরা যখন বিগত বছরের কোশ্চেনগুলো দেখবা তখনই বুঝবা যে অপশনগুলো খুব কাছাকাছি থাকে না। সো ক্যালকুলেটর ছাড়া কম সময়ের ভিতরে এই টাইপের ম্যাথগুলো আশা করি যে কোনো যৌগ দিলে আমরা পারবো। সালফার ডাইঅক্সাইড না দিয়ে যদি দেয় একটা কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত, একটা নাইট্রাস অক্সাইড অণুর ভর কত, এটা আশা করি সবাই পারবো। ঠিক আছে, সো এমসিকিউ এর জন্য এইভাবে আমাদের শর্টকাটে করতে হবে ভাইয়া, এর চেয়ে বড় কিছু করার নাই। আমাদের কাগজ কলম কিচ্ছু না লাগাইলেও আমরা মনে মনে এই টাইপের ম্যাথগুলা পরীক্ষার হলে ঠিকই করতে পারবো। এই ম্যাথটা দেখো, পরের ম্যাথ। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু থাকে? 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটা অণু থাকে? এই ম্যাথগুলা তুমি জাস্ট কোনো কাগজ কলম ছাড়া, কোনো ক্যালকুলেটর ছাড়া 1 সেকেন্ডের ভিতরে কিভাবে উত্তর করতে হয় সেই জিনিসটা মাথার ভিতর ঢুকাই ফেলো। কার্বন ডাইঅক্সাইড, প্রথম ম্যাথটা দেখো ভাইয়া। কার্বন ডাইঅক্সাইড, এটার আণবিক ভর হচ্ছে 44, ওখানে অণু থাকবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 44 গ্রামে অণু থাকে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 11 গ্রামে কয়টা অণু থাকে? একটু এই অঙ্কটা বাদ দেবে, এই অঙ্কটা বাদ দাও। অনেকে বলতেছে ভাই ম্যাথ কি মুখে মুখে বলার জিনিস? অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য তোমাকে এভাবেই পারতে হবে ভাইয়া, কারণ তোমাকে ভর্তি পরীক্ষায় কোনো খাতা কলম দিবে না, তুমি ভর্তি পরীক্ষায় কোনো সময় পাবা না, তুমি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর পাবা না। সো যদি তুমি শর্টকাটে এভাবে করতে পারো, 1 সেকেন্ড 2 সেকেন্ডে যদি বলতে পারো, ওইটাই সবচেয়ে বড় কথা ভাইয়া। ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে, ফার্স্ট হতে হলে তোমাকে অবশ্যই এভাবেই করতে হবে। খাতা কলম লাগাইয়া যদি তুমি করো, তোমাকে সময় লেগে যাবে 2 মিনিট। তোমার কাছে খাতা কলম তো নাই, তো সময় বাঁচাতে হলে অবশ্যই এভাবে করতে হবে। লিখে করাইলে আরো সহজ, কিন্তু লিখে করাইলে তোমরা সেটা পারবা না, সময় বেশি লাগবে। ভর্তি পরীক্ষার সময় অনেক দামি জিনিস। আমি আবার বলতেছি, এই অঙ্কটা বাদ দাও, সহজ একটা অঙ্ক শুনো, ক্লাস 2 এর অঙ্ক শুনো। ধরো 44 টাকা দিয়ে 6টা লেবু পাওয়া যায়। 44 টাকা দিয়ে 6টা লেবু পাওয়া যায়, তাহলে অর্ধেক। 22 টাকা দিয়ে কয়টা লেবু দিবে? 6 এর অর্ধেক 3টা। 22 এর অর্ধেক হচ্ছে 11, তাহলে 11 টাকা দিয়ে কয়টা লেবু দিবে? 3 এর অর্ধেক 1.5টা, তাহলে উত্তর হবে 1.5। আবার বুঝিবে, 44 টাকা দিয়ে 6টা লেবু পাওয়া যায়, তাহলে 44 এর অর্ধেক 22, 22 দিয়ে লেবু পাওয়া যাবে তার অর্ধেক 3, তাহলে 22 এর অর্ধেক 11, 11 টাকা দিয়ে লেবু দিবে তোমাকে 1.5টা 1.5। তাহলে এই অঙ্কটা কিন্তু সেই অঙ্ক, এই অঙ্ক হচ্ছে ক্লাস 2 এর অঙ্কের মতো উত্তর। 44 গ্রামে অণু থাকে 6.023 ইন্টু 10⁻23। 44 গ্রামে যদি থাকে 6টা 22, তাহলে যদি থাকতো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টা অণু থাকে, তখন উত্তর হতো 6 এর অর্ধেক, মানে 3 ইন্টু 10⁻23। 22 এর অর্ধেক মানে হচ্ছে 11, তাহলে 11 গ্রামে কয়টা অণু থাকে, তখন উত্তর হবে 3 এর অর্ধেক, মানে হচ্ছে 1.5 ইন্টু 10⁻23। সো এই অঙ্কগুলো বলতে আশা করি 1 সেকেন্ড লাগবে না তোমাদের। আবার বুঝিবে, ধরো এই অঙ্কটাই পরীক্ষাতে আসছে, কিন্তু 11 গ্রাম না, ওখানে আসছে 88 গ্রাম।
44 গ্রামে অণু থাকে 6.023 10^23, তাহলে 88 মানে হচ্ছে 44 এর ডাবল। তাহলে উত্তর হবে 6 গ্রাম, 6 এর ডাবল, 12 × 10^23। দ্যাট মিন্স আণবিক ভরের ডাবল, অর্ধেক, ট্রিপল, 4/1 এরকম দিয়ে দিবে এবং তুমি মুখে মুখে 1 সেকেন্ডের ভিতরে উত্তর বলে দিতে পারবা। আবার খেয়াল করো নিচের অঙ্কটা যদি বুঝিবে, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটা অণু থাকে? অণু, অণু মানে আণবিক ভর। আমরা জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। 32 গ্রাম অক্সিজেন গ্যাসে অণু থাকবে 6.023 × 10^23। 16 মানে হচ্ছে 32 এর অর্ধেক, 32 এর অর্ধেক। তাহলে 16 গ্রামে অণু থাকবে 6.02 এর অর্ধেক, তাহলে 6.02 এর অর্ধেক হচ্ছে 3.01 বা 3 × 10^23। বুঝতে পারছি? সো যারা মনোযোগ দিচ্ছ না তারা হয়তো পারবা না, তারা বিভিন্ন পরামর্শ দিতে থাকো, কিন্তু যারা মনোযোগ দিচ্ছ আশা করি তোমার কাছে এই অঙ্কগুলা 1 সেকেন্ডেই করা সম্ভব। তাহলে অণু থাকবে কয়টা? যে পরিমাণ দেয়া থাকবে তার অর্ধেক অথবা 4/1 অথবা ডাবল, ওই অংশটা হচ্ছে উত্তর। তাইলে আমি মনে মনে আরো কিছু উত্তর দেই, তোমরা মনে মনে উত্তর অঙ্কগুলা উত্তর দিয়ে দেবে। ধরো এটা 32 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসে কয়টা অণু থাকে? সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 64। 64 গ্রামে অণু থাকে 6.023 10^23। তাহলে 32 মানে হচ্ছে 64 এর অর্ধেক। তাহলে 32 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসে কয়টা অণু থাকে? উত্তর হচ্ছে অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে 3 × 10^23। ক্লিয়ার? একদম ইজি, 1 সেকেন্ডের অঙ্ক। আমাদের জন্য কোনো কাগজ কলমেরও দরকার নাই এবং কোনো ক্যালকুলেটরও দরকার নাই। সো এই টাইপের অঙ্কগুলো আশা করি প্র্যাকটিস করলে অবশ্যই 2-3 সেকেন্ডের ভিতরে উত্তর চলে আসবে। ঠিক আছে? তাহলে এরকম অনুর অঙ্কগুলো আশা করি আমরা পারবো। সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবা। ঠিক আছে? এবার আসো পরের ম্যাথ। প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার? অথবা প্রমাণ অবস্থায় 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? খেয়াল করো, প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার? সবার আগে আমরা চিন্তা করি NH3, এটার আণবিক ভর কত? নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1, তিনটা হাইড্রোজেনের জন্য 3, দ্যাট মিন্স 17। তাহলে 17 গ্রাম NH3 গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, রাইট? 17 গ্রাম NH3 গ্যাসের আয়তন যদি হয় 22.4 লিটার, অঙ্কে কিন্তু 17 চাওয়া হয় নাই, জাস্ট দেখো একটা দশমিক মেরে দিছে, দশমিক 1.7, তাহলে তুমি 22.4 ওখান থেকে একটা দশমিক আগাই দিলেই তো হয়। উত্তর হচ্ছে 2.24 লিটার। আবার বুঝিবে, ধরো পরীক্ষাতে 1.7 গ্রাম চাওয়া হয় নাই, পরীক্ষাতে চাওয়া হয়েছে 0.17 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত? তাহলে খেয়াল করো 17 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 0.17 মানে হচ্ছে 2 ঘর আগাই দিল। তাহলে তুমি 22.4 এর এই যে দশমিকটা 2 ঘর আগাই দিবা, তাহলেই হবে। দ্যাট মিন্স 0.224 লিটার। একেবারে ইজি অঙ্ক। যদি পরীক্ষাতে 17 গ্রাম না দিয়ে বা 1.7 গ্রাম না দিয়ে দেয়া হয় 170 গ্রাম, তাহলে 17 গ্রামের আয়তন হচ্ছে 22.4, 170 তো এবার পিছায় দাও, পিছায় দিলে হবে 224 লিটার। তাহলে পরীক্ষাতে যদি দেয় 34 গ্রাম, 34 মানে হচ্ছে 17 গ্রামের ডাবল, 17 ডাবল হচ্ছে 34, তাহলে উত্তর হবে 22.4 এর ডাবল, 22.4 এর ডাবল হচ্ছে 44.8। ঠিক আছে?
অনেকে বলতেছে উল্টাপাল্টা যদি এই সংখ্যা দেয় ওই সংখ্যা দেয়, তা তো অবশ্যই দেয়া, কারণ হচ্ছে এই ক্ষেত্রে তোমাকে ক্যালকুলেটর ছাড়া যে ম্যাথগুলা করা সম্ভব ওই ম্যাথগুলাই দিবে, এবং এই ম্যাথগুলা যেগুলো আসবে আমি সেই ম্যাথগুলাই তোমাকে দেখাচ্ছি। চাইলে অনেক কঠিন কঠিন ম্যাথ দেয়া সম্ভব, কিন্তু ওই কঠিন কঠিন ম্যাথগুলা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে না। আমি যেগুলা দেখাচ্ছি এই ম্যাথগুলা যদি পারো এগুলো মোর দেন এনাফ। তাহলে পরের ম্যাথটা আবার দেখিবে, আবার বুঝি। প্রমাণ অবস্থায় 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? আবার বুঝিবে। সালফার ডাইঅক্সাইড মানে হচ্ছে 64, তাহলে 64 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। 128 মানে হচ্ছে 22.4 এর ডাবল, 22.4 এর ডাবল হচ্ছে 44.8। তাহলে উপরের ওই যে সেকেন্ড অঙ্কটার উত্তর হচ্ছে 44.8। সংখ্যাগুলো এভাবে দিবে ব্যাম, সংখ্যাগুলোতে হয়তো ডাবল থাকবে, অথবা অর্ধেক থাকবে, অথবা 10 ভাগের 1 ভাগ থাকবে। ঠিক আছে। একজনের একটা কোশ্চেন ছিল ভাই যদি 3.7 থাকে, 3.7 থাকলে অসুবিধা কি ভাইয়া? 1.7 এর ডাবলের একটু বেশি, ডাবলের বেশি মানে হচ্ছে 2.24 এর ডাবল 4.48, ওটার কাছাকাছি একটা অপশন দিয়ে দিবা। তুমি কাছাকাছি অপশনগুলোর সাহায্য অবশ্যই নিবা, অপশনগুলো যেটা থাকবে ওই অপশনগুলো দেখে অবশ্যই উত্তর করতে হবে। এবং আবারও বলতেছি অপশনগুলো খুব বেশি কাছাকাছি থাকে না, 4টা অপশনে গ্যাপ থাকবে। লাস্ট ম্যাথটা আরেকবার একটু বলি ব্যাক। সালফার ডাইঅক্সাইড মানে হচ্ছে 64। কিভাবে 64? কারণ সালফার 32, অক্সিজেন 16, দুইটা 16 তে 32, 32 আর 32 এ 64। 64 গ্রামের আয়তন প্রমাণ অবস্থায় হচ্ছে 22.4 লিটার। তাহলে 128 গ্রামের আয়তন হচ্ছে 22.4 এর ডাবল। 128 মানে 64 এর ডাবল, 64 এর ডাবল যেহেতু 128, তাহলে 22.4 এর ডাবল হচ্ছে 44.8। ঠিক আছে। সো এতক্ষণ যে ম্যাথগুলা দেখাইলাম ভাইয়া এগুলা হচ্ছে ছোট ছোট ম্যাথ, বাট মনে রাখবা আবারও বলতেছি ছোট মরিচের ঝাল বেশি। এই টাইপের ম্যাথগুলা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষাতে অনেক বেশি আসবে, এবং চেষ্টা করবা আমি যেভাবে বলার চেষ্টা করছি 1-2 সেকেন্ডে, সো ওরকম 1-2 সেকেন্ডের ভিতরে করার চেষ্টা করবা। এবার বড় ম্যাথে আসো, বড় ম্যাথে আসি আমরা ভাই। চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, লঘু HCl এ 160 গ্রাম চুনাপাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? খেয়াল করো, এই ম্যাথগুলা তোমরা যখন কলেজে করছো অনেক বড় করে করছো, অনেক কঠিন লাগছে, অনেক বড় পেজ লাগছে, এক পেজের মতো লাগে আমরা বইয়ের নিয়মে এই ম্যাথগুলা করতে গেলে। বাট ভর্তি পরীক্ষাতে আর এক পেজ নাই। আবার খেয়াল করো ভর্তি পরীক্ষাতে তো তোমার কাছে সময়ও নাই, তাহলে এই ম্যাথগুলো আসলে কি করব? এই টাইপের ম্যাথগুলো আমরা শর্টকাট কিছু সূত্র আছে ওই শর্টকাট সূত্রগুলো দিয়ে করতে পারবো। ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথগুলোর জন্য আমরা এখন কিছু শর্টকাট সূত্র দিব, এই সূত্রগুলো তোমরা যদি একটু লিখে রাখতে পারো তোমাদের খাতায়, আশা করি এই নিয়মের সব অঙ্ক পারবা। তুমি আগে খেয়াল করো এই অঙ্কগুলোতে একটা পার্সেন্টেজ দেয়া থাকে, এখানে দেয়া আছে 95%। পরীক্ষাতে 95 দিবে এমন কোনো কথা নাই, পরীক্ষাতে 90 দিতে পারে, পরীক্ষাতে 50 দিতে পারে, 70 দিতে পারে, বাট কিছু একটা পার্সেন্টেজ থাকবে, এটা শিওর। একটা ভর দেয়া আছে চুনা পাথরের ভর 160 গ্রাম, পরীক্ষাতে 160 না দিয়ে 150 দিতে পারে, 200 দিতে পারে, একটা ভর থাকবে। ঠিক আছে। লাস্টে বের করতে বলছে আদর্শ উষ্ণতা ও চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। সো এই কত লিটার কার্বন ডাই অক্সাইড এটা বের করার একটা শর্টকাট সূত্র আছে, তোমরা কলেজে যেভাবে করতা ওই সূত্র দিয়ে করলে এখন আর সময় পাবা না। ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার মতো সূত্র, সূত্রটা কি এই যে দেখে নাও, এই সূত্রটা দেখ। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ লিটার এককে বের হবে, সূত্রটা হচ্ছে 22.4 ইনটু যত পার্সেন্ট থাকবে তত,
মানে হচ্ছে ম্যাথে যে পার্সেন্টটা থাকবে সেটা ভাগ 100 ইনটু ভর যেটা দেয়া থাকবে সেটা ভাগ 100। একেবারে ইজি হিসাব। তুমি এখানে এই মানগুলা বসাবা, হিসাবটা করবা, অঙ্ক শেষ। এই সূত্রটা একটু লিখে রাখতে পারো তোমরা, যারা মন দিয়ে ক্লাসটা করতেছো তারা চাইলে একটু ক্লাসটা লিখে রাখো। ঠিক আছে? তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আদর্শ উষ্ণতা চাপ বলা হলে 22.4 ইনটু যত পার্সেন্ট থাকবে তত ভাগ 100 ইনটু ভর যেটা থাকবে সেটা ভাগ 100। ঠিক আছে? ওকে, এবার আমি ম্যাথটা করি। ঠিক আছে, দেখো ম্যাথটা 22.4 যত পার্সেন্ট এখানে দেয়া ছিল 95%, সো আমি ওখানে বসালাম 95 নিচে 100। আর ভর দেয়া ছিল 160, সো আমি ওখানে বসালাম 160 আর নিচে 100। রাইট? এবার আমরা বলতেছি ক্যালকুলেটর নাই, সো ক্যালকুলেটর ছাড়া আমরা এক্সাক্ট উত্তরটা না পারলেও চেষ্টা করব যাতে কাছাকাছি উত্তরটা আমরা বের করতে পারি। কিভাবে কাছাকাছি উত্তরটা আমরা বের করব একটু দেখো। এই যে 22.4 22.4 এর মতো থেকে গেল, 95 আর নিচে 100, আমরা 95 আর নিচে 100 ওটাকে যদি কাটাকাটি করি ওটা হবে 0.95। 0.95 কে আমরা অঙ্ক করার সুবিধার জন্য একটা সহজ সংখ্যা 1 ধরে নিলাম। 0.95 মানে হচ্ছে 1, কাছাকাছি সংখ্যা। আর 160 ভাগ 100 ওটাকে কাটাকাটি করলে হবে 1.6। 1.6 কিন্তু গুণ করার সুবিধার জন্য আমরা ওটাকে ধরলাম 1.5। 1.5 আর 1 22.4 এর গুণ। আমি কেন 1.5 ধরলাম সেটারও একটা কথা আছে। 1.6 থাকলে আমাদের জন্য গুণ করাটা হয়তো একটু টাফ হয়ে যেত, বাট 0.5 থাকলে গুণ করাটা সহজ। তাহলে এই অঙ্কটা হচ্ছে 22.4 গুণ 1 গুণ 1.5। এরকম করলে হয়তো এক্সাক্ট উত্তর না বের হলেও কাছাকাছি উত্তরটা বের হবে। কাছাকাছি উত্তরটা কিভাবে বের করবে এবার দেখো। 22.4 গুণ 1 মানে হচ্ছে 22.4 গুণ হচ্ছে 1.5। তাহলে এই 0.5 এর গুণগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? আমার কাছে তো ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর থাকলে তো ইজি, বাট ক্যালকুলেটর ছাড়া এই টাইপের গুণগুলো কিভাবে করব? আগে তাহলে আমি তোমাদেরকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে গুণ করতে হয় সেটা একটু দেখাই নিই। এই যে এটা দেখো, আগে গুণ করানো শিখাই। ধরো 20 গুণ 2.5 সমান কত? অথবা 20 গুণ 3.5 অথবা 20 গুণ 4.25, দেন 40 গুণ 3.75 এরকম সূত্র যদি থাকে। 20 গুণ 2.5 মানে কত সেটা আগে একটু বুঝে নাও তোমরা। তুমি দেখো 2.5 0.5 ভুলে যাও, 20 গুণ 2 মানে 40 মাস্ট। 20 গুণ 2 মানে 40, এটা মাস্ট, রাইট? কিন্তু বাকি রয়ে গেছে 0.5। 0.5 মানে হচ্ছে অর্ধেক, তাহলে 40 আর এর সাথে 20 এর অর্ধেক যোগ করতে হবে 10। এই যে দেখো, আবার বুঝবে। 20 গুণ 2.5, 20 গুণ 2 মানে 40, আমি দেখো শুরুতে লিখেছি 40 আর বাকি আছে 0.5। 0.5 মানে হচ্ছে অর্ধেক, সো 20 এর অর্ধেক ওই 40 এর সাথে যোগ করতে হবে। 40 যোগ 10 তার মানে হচ্ছে 50। তাহলে 20 গুণ 2.5 মানে হচ্ছে 50। ক্যালকুলেটর ছাড়া 0.5 এর গুণ এইভাবে করা সম্ভব। পরেরটা যদি দেখো, 20 গুণ 3.5, 3 20 60। আমি আগে 60 লিখে নিলাম, বাকি থাকলো 0.5। 0.5 মানে হচ্ছে অর্ধেক, তাহলে 20 এর অর্ধেক হচ্ছে 10। তাহলে 60 আর তার সাথে 10 যোগ করো, 60 যোগ 10 মানে হচ্ছে 70। তারপরেরটা একটু দেখো, 20 গুণ 4.25, 20 গুণ 4 মানে হচ্ছে 80 মাস্ট, 4 20 80, সাথে বাকি থাকলো 0.25। 0.25 মানে কিন্তু অর্ধেক না,
0.25 মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে ভাইয়া 20 এর 4 ভাগের 1 ভাগ, 20 এর অর্ধেক হচ্ছে 10, তার অর্ধেক হচ্ছে 5। তাহলে লাস্টে যখন 0.25 আছে সেখানে আমরা লাস্টে যোগ করলাম 5, তাহলে 80 যোগ 5 মানে হচ্ছে 85। তাহলে 0.25 থাকলে লাস্টে 4 ভাগের 1 ভাগ যোগ করতে হবে। 0.75 থাকলে তখন লাস্টে 4 ভাগের 3 ভাগ যোগ করতে হবে। তাহলে দেখো লাস্টেরটা 40 গুণ 3 মানে হচ্ছে 120, 3 40 এ 120 সাথে 0.75, 0.75 মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, তার মানে 40 এর ভিতর 30। তাহলে আগে 120 আর সাথে 30 যোগ মানে হচ্ছে 150। আবার বুঝিবে, আগে গুণ করা শিখবো, তারপরে আবার ওই ম্যাথটাতে আবার যাব। তুমি দেখো শুরুতে 20 গুণ 2.5, 20 গুণ 2 মানে হচ্ছে 40, আর 0.5 মানে অর্ধেক, 20 এর অর্ধেক 10, 50। 20 গুণ 4.25, 4 20 80, আর 0.25 মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 5, 85। 40 গুণ 3.75, 3 40 এ 120, আর 0.75 মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, তার মানে 30। তাহলে 120 আর 30 মানে হচ্ছে 150। এবার কাজের কথায় আসবে, যদি কোনো ম্যাথে থাকে 1.6 তাহলে আমরা অঙ্ক করার সুবিধার জন্য ওটাকে ধরে নিব 1.5, যদি থাকে 1.3 ওটাকে ধরে নিব 1.25, যদি থাকে 1.7 তাহলে আমি ওটাকে ধরে নিব 1.75। এক্সাক্ট উত্তর না আসলেও কাছাকাছি উত্তরটা আসবে। যদি থাকে 1.9 তাহলে ওটাকে 2 ধরে নিবা। তাহলে আমরা কাছাকাছি উত্তর বের করার জন্য এভাবে গুণ করব 0.25 অথবা 0.5 অথবা 0.75 দিয়ে। এবার আগের অঙ্কটাতে আবার যাই, কথা বলো না এখানে একটু দেখো তোমরা কমেন্ট সেকশনে খুব বেশি ঝামেলা করতেছো। এখানে দেখো চুনা পাথরের অঙ্কটা, আদর্শ উষ্ণতা চাপ এ কারণে 22.4, কিন্তু যদি থাকে এসএটিপি তখন কিন্তু 22.4 না 24.789, ওটা খেয়াল রেখো। এই যে 22.4 ইনটু যত পার্সেন্ট থাকে তত ভাগ 100, 95% ছিল 95 ভাগ 100 ইনটু ভর ছিল 160, 160 ভাগ 100, কথা শেষ। এবার একটু দেখো ভাইয়া 95 ভাগ 100 ওটাকে আমরা ধরে নিলাম 1, 160 ভাগ 100 ওটা হতো 1.6, 1.6 ওটাকে আমরা ধরে নিলাম 1.5। এবার 22.4 গুণ 1.5, 22.4 গুণ 1.5 কত হয় দেখো ভাই, 22.4 একে 22.4, 0.5 মানে হচ্ছে অর্ধেক, 22.4 এর অর্ধেক হচ্ছে 11.2। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 33.6, 33.6। অঙ্কটার এক্সাক্ট উত্তর হচ্ছে 33.75। 33.6 আর 7 আসলে খুব বেশি ডিফারেন্স না, তুমি ওই 33.6 এর কাছাকাছি যে অপশন সেটা উত্তর করবে। আমি আবার বলি, এতক্ষণ যা বলছি এগুলা দেখে ভুলে যাও, আবার নতুন করে দেখো। পরীক্ষাতে একটা পার্সেন্টেজ থাকবে, পরীক্ষাতে একটা ভর থাকবে, 95 না থেকে সেটা হতে পারে 90%, সেটা হতে পারে 50%। তুমি এই সূত্রের অনুযায়ী এখানে যত পার্সেন্ট থাকবে তত বসাবা। দেন এখানে দেখো চুনা পাথর কত গ্রাম দেওয়া হয়েছে, 160 গ্রাম। আমি চুনা পাথরের ভরের কথা বলি নাই, চুনা পাথর আণবিক ভরের কথা বলি না। একজন বলতেছে চুনা পাথরের ভর তো 100, না আণবিক ভর না, এখানে অঙ্কে কত গ্রাম দেয়া আছে, অঙ্কে দেয়া আছে 160 গ্রাম। অঙ্কে যদি 160 গ্রাম না থাকতো, যদি থাকতো 150 গ্রাম তাহলে ধরতাম 150 গ্রাম চুনা পাথর, যদি থাকতো 200 গ্রাম তখন আমরা ধরতাম 200, কথা শেষ। দেন হিসাব করার সুবিধার জন্য ভাইয়া আমরা এটাকে কাছাকাছি মান ধরলাম 0.95, 0.9 কে ধরে নিলাম 1, আর 1.6 ওটাকে ধরে নিলাম 1.5। 0.5 এর গুণ করা কিভাবে করতে হয় আমি একটু আগেই তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে? তাহলে 0.5 এর গুণ এভাবে করে নিবা।
1.3 কি হবে? 1.3 কি হবে আপনি বলেন? 1.3 কে 1.25 ধরবো, তাহলে 0.25 এর গুণ কিভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে। এই যে দেখো 22.4 গুণ 1.5 মানে হচ্ছে 22.4, একটা 22.4 আর অর্ধেক। 22.4 এর অর্ধেক হচ্ছে 11.2, দ্যাট মিন্স 33.6। এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এরকম চুনা পাথরের ম্যাথ আরো আসতে পারে, এগুলো চেষ্টা করো। মেডিকেলে এগুলো আসার সম্ভাবনা কম, বাট যেহেতু আমরা পাশাপাশি ভার্সিটির চিন্তা ভাবনাও করতেছি, তো একটু বড় ম্যাথও আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাট আগেই বলতেছি মেডিকেলে এগুলো আসার সম্ভাবনা কম। আচ্ছা, পরের ম্যাথটা দেখি ব্যাক। সোডিয়াম কার্বনেটের 500 মিলিলিটার ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে? পরের ম্যাথে চলে আসি। সোডিয়াম কার্বনেট 500 মিলিলিটার ডেসিমোলার, বের করতে হবে গ্রাম পরিমাণ। আবার দেখো নিচে সরাসরি লেখা আছে 1.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 500 মিলিলিটার দ্রবণ, গ্রাম পরিমাণ বের করো। সো এই গ্রাম পরিমাণ বের করব শর্টকাট একটা নিয়মে। শর্টকাট নিয়ম ইজি, এটা তোমরা বইয়েই করছো হয়তো। এই যে গ্রাম পরিমাণ সমান আণবিক ভর গুণ আয়তন গুণ মোলারিটি, ভাগ করতে হবে 1000 দিয়ে। আণবিক ভর গুণ আয়তন গুণ মোলারিটি ভাগ 1000, একদম ইজি অঙ্ক। তাহলে অঙ্ক প্রথমটা আমি করে দিই তোমাদের, দেখো সোডিয়াম কার্বনেট Na2CO3, তার মানে হচ্ছে 106, আয়তন দেয়া আছে 500 মিলিলিটার, মিলিলিটারেই নিবা। আর মোলারিটির জায়গায় দেখো লেখা আছে ডেসিমোলার, ডেসি মানে হচ্ছে 0.1, 10 ভাগের 1 ভাগ। তাহলে অঙ্কটা করি, দেখো আণবিক ভর 106, আয়তন 500, ডেসিমোলারের কারণে আসছে 0.1। তাহলে 500 দিয়ে নিচে 1000টাকে যদি কাটি ওটা হবে 2, 2 দিয়ে যদি উপরের 106 কে কাটি ওটা হবে 53, 53, কিন্তু 53 গুণ 0.1 রয়ে গিয়েছে, সো এখানে ওই পয়েন্টটা মাঝখানে চলে আসবে, উত্তর হবে 5.3। তাহলে এই অঙ্কের উত্তর 5.3 গ্রাম। ইজি অঙ্ক, এগুলো করতে 30 সেকেন্ড লাগানো যাবে না, কারণ আমরা তো আর পরীক্ষার হলে সূত্র লিখবো না, আমরা শুধু পরীক্ষার হলে লাস্টের দুইটা লাইন করব। তাহলে এই টাইপের ম্যাথ পরীক্ষার হলে যদি সোডিয়াম কার্বনেট না দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়, আশা করি অসুবিধা হবে না। যদি সালফিউরিক অ্যাসিড দেয় কোনো অসুবিধা নাই। 500 মিলি না দিয়ে যদি দেয় 1200 মিলি, 1500 মিলি, আশা করি হিসাব আমরা করতে পারবো। ডেসিমোলার না দিয়ে দিতে পারে সেমিমোলার, সেমিমোলার দিলে 0.5, দিতে পারে সেন্টিমোলার, সেন্টি মানে 0.01, সরাসরি দিতে পারে 1.5 মোলার, যা থাকবে তাই, ওটা দিয়ে তুমি জাস্ট এই সূত্র অনুযায়ী মান বসাবা, হিসাব করবা, 30 সেকেন্ডের ভিতরে এই ম্যাথের উত্তর চলে আসবে। যেমন ধরো উপরের সেকেন্ড অঙ্কটা, গ্রাম পরিমাণ বের করো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ওখানে আণবিক ভর হবে 40, আয়তন দেয়া আছে 500 আর মোলারিটি দেয়া আছে 1.25, তুমি জাস্ট এই মানগুলা বসাবা, হিসাবটা করবা, উত্তর চলে আসবে। ঠিক আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই ম্যাথটা দেখো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটিতে ঘনমাত্রা কত? এই ম্যাথটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2019, গত বছর এইরকম একটা ম্যাথ আসছিল, বাট সেখানে 10% ছিল না, ওখানে ছিল 5%। তাহলে পরীক্ষাতে 10% না এসে 5% আসতে পারে, 20% আসতে পারে, 25% আসতে পারে। সোডিয়াম কার্বনেট না এসে আসতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড আসতে পারে। তাহলে এই মোলারিটির ঘনমাত্রা কিভাবে বের করব, সূত্রটা দেখে নাও। মোলারিটির সূত্র হচ্ছে মোলারিটি সমান 10x বাই m। 10x, x কি? x হচ্ছে পার্সেন্টেজ
আর m হচ্ছে আণবিক ভর, x হচ্ছে পার্সেন্টেজ আর m হচ্ছে আণবিক ভর। এখানে খেয়াল করো 10 সূত্র অনুযায়ী আসছে, 10 সূত্রেই আছে। x হচ্ছে পার্সেন্টেজ, উপরের অঙ্কটাতে হচ্ছে 10%, তাহলে 10 আবার হচ্ছে 10, 10 10 এ 100। আর সোডিয়াম কার্বনেট ওটার আণবিক ভর হচ্ছে 106। তাহলে আমরা 106 দিয়ে যদি 100 কে ভাগ করি, সেটা 1 এর চেয়ে একটু ছোট হবে, 1 এর চেয়ে সামান্য একটু ছোট, মানে হচ্ছে 0.9। তাহলে তোমার কাছে যে চারটা অপশন থাকবে ওখানে 0.9 যে অপশনটা বা কাছাকাছি, সেই অপশনটা তোমরা উত্তর করে আসবা। 100 ভাগ 106 দ্যাট মিন্স 0.9। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 0.9 এর কাছাকাছি বা 1 এর চেয়ে ছোট। ক্লিয়ার? এই অঙ্কটাই ধরো ভাইয়া পরীক্ষাতে আসছে, কিন্তু সেখানে 10% না, সেখানে আসছে 20%। তাহলে তখন সূত্র হবে 10 গুণ 20 মানে হচ্ছে 200, আর সোডিয়াম কার্বনেট হচ্ছে 106। তাহলে 106 দিয়ে যদি 200 কে ভাগ করো, তখন ওই উত্তরটা হবে 2 এর চেয়ে একটু কম, 1.9 বা 8 এর কাছাকাছি, 2 এর একটু কম, এটা বলতে পারলেই হয়। ঠিক আছে? আরেকবার বুঝিবে, ধরো এই অঙ্কটাই 10%, কিন্তু সোডিয়াম কার্বনেট না, H2SO4 দ্রবণের মোলারিটি কত? তাহলে 10%, তাহলে 10 গুণ 10 মানে 100, আর H2SO4 হচ্ছে 98, তাহলে 98 দিয়ে যদি তোমরা 100 কে ভাগ করো, তখন ওটা উত্তর হবে 1 এর চেয়ে একটু বেশি, 1 এর চেয়ে একটু বেশি মানে হচ্ছে 1.1। তাহলে যে অপশনটা দেখবা 1.1, সেই অপশনটা দেখে উত্তর করবা। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথগুলো আশা করি শর্টকাটে করা সম্ভব। অপশনের সাহায্য নিবা, অপশনগুলো দেখে দেখে কাছাকাছি অপশনটা উত্তর করবা। ঠিক আছে? আরেকটা কথা, এই ম্যাথগুলোতে মাঝে মধ্যে ঘনত্ব দেয়া থাকবে। যেমন ধরো এই অঙ্কটা 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটিতে ঘনমাত্রা কত, পাশে লেখা থাকবে যখন সোডিয়াম কার্বনেটের ঘনত্ব একটা মান 2 3 4 একটা মান, ঘনত্ব দেয়া থাকলে এই ম্যাথটাই করবা, কিন্তু লাস্টে এটার সাথে ঘনত্বটা গুণ করে, ঘনত্ব গুণ করার পরে ওটা হবে উত্তর। তাহলে আবার বলি, ঘনত্ব যদি দেয়া থাকে তখন সবার লাস্টে উত্তরের সাথে ঘনত্ব গুণ করবা। সাপোজ একটা অঙ্ক শুনো আবার ব্যাখ্যা, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটিতে ঘনমাত্রা কত যখন সোডিয়াম কার্বনেটের ঘনত্ব 2.5, তার মানে এই অঙ্কটাই সাথে আবার ঘনত্ব দেয়া। তাহলে একেবারে লাস্টে যে উত্তরটা আসলো 0.9, ওটার সাথে ঘনত্ব গুণ করে দিবা, ঘনত্ব থাকলে সবার লাস্টে ঘনত্ব দিয়ে গুণ, তাহলে 0.9 ইনটু 2.5 ওটা হবে ওটার উত্তর। ঠিক আছে? তাহলে ঘনত্ব থাকলে কি করতে হবে? ঘনত্ব দিয়ে গুণ করে দিতে হবে। ক্লিয়ার? আর যদি ঘনত্ব না থাকে তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আশা করি মোলারিটির এই অঙ্কগুলা তোমাদের প্রবলেম হবে না। এই অঙ্কটা দেখো, পরের ম্যাথে যাই আমি। পাঁচশো মিলিলিটার 0.5 মোলার কস্টিক সোডা দ্রবণ থেকে কত মিলিলিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করা যায়? খেয়াল করো, এখানে প্রথমে আছে আয়তন, তারপরে মোলারিটি, তারপরে দেয়া আছে পরিবর্তিত আয়তন, এবং পরিবর্তিত মোলারিটিটা হচ্ছে ডেসিমোলার। ঠিক আছে? তাহলে এই অঙ্কটার জন্য সূত্রটা কি হবে ভাইয়া? সূত্রটা হচ্ছে V1M1 সমান V2M2। প্রাথমিক আয়তন, প্রাথমিক মোলারিটি সমান পরিবর্তিত আয়তন গুণ পরিবর্তিত মোলারিটি। এখানে V1 এর মান হচ্ছে 500, M1 হচ্ছে 0.5, V2 বের করব আমরা, আর M2 হচ্ছে ডেসিমোলার, ডেসিমোলার মানে হচ্ছে 0.1।
তাহলে অঙ্কটা দেখো বেয়া, এই যে 500 গুণ 0.5 সমান B2 ইন্টু 0.1। 0.1 কেন? কারণ ওটা ডেসিমোলার। তাহলে 500 গুণ 0.5 মানে হচ্ছে অর্ধেক, 250, আর নিচে চলে আসছে 0.1। 0.1 নিচে, তাহলে উপরে নিলে ওখানে একটা শূন্য বাড়াইতে হবে বেয়া। তাহলে উত্তর হবে 2500 ml। ঠিক আছে, লিটারে নিব না মিলিলিটারে নিব, অপশন যেভাবে থাকবে বেয়া। যদি অপশন থাকে লিটারে তখন তুমি লিটারে নিবা, যদি অপশন থাকে মিলিলিটারে তখন মিলিলিটারে নিবা। তাহলে অপশন দেখে উত্তর করবা। এগুলো ইজি অঙ্ক বেয়া। তিনটা মান দেয়া আছে, 4 নাম্বার মানটা বের করো। ঠিক আছে, তাহলে 500 মিলিলিটার 0.5 কস্টিক সোডা দ্রবণ থেকে কত মিলিলিটার সেমি মোলার দিতে পারে, অথবা 1.5 মোলার দিতে পারে। যাই দেখ, এগুলা ইজি অঙ্ক, এগুলা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে। আরেকটা অঙ্ক আসতে পারে বেয়া, B2 এর মান বের করবা, M2 এর মান দেয়া নাই, কিন্তু M2 এর মানের জায়গায় লেখা আছে গাঢ়। ধরো এটা 500 মিলিলিটার 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ থেকে কত মিলিলিটার গাঢ় HCl দ্রবণ তৈরি করা যায়। গাঢ় HCl মনে রাখবা, গাঢ় HCl এর মোলারিটি হচ্ছে 12। এই মানটা মুখস্থ করে রাখতে হবে। তাহলে অঙ্কে যদি গাঢ় HCl কথাটা থাকে তাহলে গাঢ় HCl এর মোলারিটি হবে 12, এটা মুখস্থ রাখবা। আর যদি থাকে গাঢ় H2SO4 তখন সেটার মোলারিটি হবে 18। তাহলে গাঢ় থাকলে দুইটা মান আছে, গাঢ় গাঢ় HCl এর মোলারিটি হচ্ছে 12 আর গাঢ় H2SO4 এর মোলারিটি হচ্ছে 18। ঠিক আছে, এই দুইটা মান মুখস্থ রাখবা বেয়া। ধরো এই অঙ্কটা 500 মিলিলিটার 0.5 মোলার H2SO4 দ্রবণ থেকে কত মিলিলিটার গাঢ় H2SO4 দ্রবণ তৈরি করা যায়। গাঢ় H2SO4 এর মান 18, এই মানটা মনে রাখবা বেয়া। তাহলে কেমিস্ট্রি বইতে দুইটা আছে গাঢ়, একটা গাঢ় HCl ওটার মানটা মোলারিটি 12, আর একটা গাঢ় H2SO4 ওটার মোলারিটি 18। ঠিক আছে, ঠিক আছে। সো এই মানগুলা দিয়ে এই সূত্র অনুযায়ী অঙ্ক করে ফেলবা। এবার আসি আজকের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। পিএইচ নির্ণয় করো। মেডিকেল ভর্তি পরীক্ষায় পিএইচ এর ম্যাথগুলো অনেক বেশি আসে। 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2017, এইটাই মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2016। একই অঙ্ক পরপর 2 বছর আসছে, 17 সাল এবং 16 সাল। তাহলে পিএইচ এর অঙ্কগুলা কিভাবে করব? পিএইচ এর অঙ্ক খুবই সহজ যদি থাকে ক্যালকুলেটর। ক্যালকুলেটর থাকলে বেয়া পিএইচ এর অঙ্ক করা সহজ। আমরা জানি পিএইচ মানে মাইনাস লগ এইচ প্লাস। এই যে এখানে মানগুলা দেখা যাচ্ছে 0.1 এটাই হচ্ছে এইচ প্লাস, 0.002 এটাই হচ্ছে এইচ প্লাস, আর লাস্টেরটা 0.005 মোলার H2SO4 ওটা কিন্তু H প্লাস এর মান 005 না বেয়া। এখানে একটা কথা আছে, আগেই বলে নেই, যদি অ্যাসিডের অম্লত্ব হয় 2, যেমন লাস্টেরটাতে H2, তাহলে এই যে 0.005 ওটাকে আগে 2 দিয়ে গুণ করে অঙ্ক করতে হবে। প্রথম অঙ্কটা দেখো A HCl একটা H, এখানে কোনো কিছু দিয়ে গুণ করার দরকার নাই। নাইট্রিক অ্যাসিড ওখানে গুণ করা লাগে না, কিন্তু H2SO4 ওটাকে গুণ করতে হবে এবং ওই গুণটা হবে 2 দিয়ে। কেন 2 দিয়ে করতে হবে ভাইয়া? কারণ H2SO4 যদি থাকতো H3PO4 দ্যাট মিন্স যার অম্লত্ব 3, তখন 3 দিয়ে গুণ করতে হবে। দ্যাট মিন্স মোলারিটির মানটা আগে ওই অ্যাসিডের অম্লত্ব বা ক্ষারত্ব কত ওটা দেখতে হবে। তোমরা কলেজে থাকতে পিএইচ বের করতে ক্যালকুলেটরের সাহায্যে বের, ক্যালকুলেটর থাকলে পিএইচ এর মান হতো পিএইচ মানে মাইনাস লগ এইচ প্লাস। আমরা মাইনাস লগ টিপ দিব, এইচ প্লাস এর মানগুলা দিব, ক্যালকুলেটরে ইজিক্যাল টু বাটনটা দিব, অঙ্কের উত্তর চলে আসবে। এরকমই করতাম না? বাট ঝামেলা হচ্ছে ক্যালকুলেটর তো নাই, তাহলে
পিএইচ এর অঙ্ক ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? ক্যালকুলেটর ছাড়া পিএইচ এর অঙ্ক করতে হলে তোমাকে শুরুতেই লগের কয়েকটা মান মুখস্থ করতে হবে। লগের কয়েকটা মান, আগে আমরা লগের কয়েকটা মান মুখস্থ করে ফেলি। তোমরা অনেকে এই মানগুলো জানো। আমরা জানি log 1 এর মান হচ্ছে 0 আর log 10 এর মান হচ্ছে 1। log 1 এর মান হচ্ছে 0 আর log 10 এর মান হচ্ছে 1। মাঝখানের গুলো এখন একটু মুখস্থ করো ভাইয়া। log 2 এর মান 0.3 আর log 3 এর মান 0.5। log 2 এর মান 0.3, log 3 এর মান 0.5। একজন বলতেছে ওয়াচ ক্যালকুলেটর ব্যবহার করব। ওয়াচ ক্যালকুলেটর দুনিয়া এত সহজ না ভাইয়া। তোমাকে পরীক্ষার হলে ক্যালকুলেটরও নিতে দিবে না, ঘড়িও নিতে দিবে না, তোমাকে ঘড়ি ছাড়া দিতে হবে। ক্লাসরুমে প্রত্যেকটা ক্লাসের সামনে দেয়াল ঘড়ি লাগানো থাকবে, ঠিক আছে? সো আমি যেভাবে বলতেছি ওভাবে তুমি মনোযোগ দাও। log 1 এর মান 0, log 10 এর মান 1, log 2 এর মান 0.3 আর log 3 এর মান হচ্ছে 0.5। log 2 এর মান হচ্ছে 0.3 আর log 3 এর মান হচ্ছে 0.5। তারপরের মানগুলা মনে রাখা খুবই ইজি ভাইয়া। কিভাবে? log 3 এর মান হচ্ছে 0.47। 0.47 কে তো ভাই 0.5 ধরাটাই ভালো না? 0.47 মানে 0.5, ওটা আমরা 0.5ই ধরবো, ঠিক আছে? দেন তুমি খেয়াল করো log 4, log 5, log 6 ওই মানগুলা আস্তে আস্তে বড় হচ্ছে। 0.5 এর পরে 0.6, 0.7, 0.8 আর log 7, log 8, log 9 ওগুলার মান আমরা 0.9 ধরে নিব। একটা হয়তো 0.9 এর চেয়ে একটু কম, আরেকটা হচ্ছে 0.9 এর চেয়ে একটু বেশি, বাট ওটা আমার অসুবিধা নাই। আমরা ধরে নেব log 7 এর মানও 0.9, log 8 এর মানও 0.9, log 9 এর মানও 0.9। তাহলে আগে চোখ বন্ধ করে এই মানগুলো মুখস্থ করে নাও। log 1 এর মান 0, আমার কথাগুলো মন দিয়ে শুনো। log 2 এর মান 0.3, log 3 এর মান 0.5, দেন 0.11 করে বাড়তে থাকবে। log 4 এর মান 0.6, log 5 এর মান 0.7, log 6 এর মান 0.8, দেন log 7, log 8, log 9 এর মান 0.9, log 10 এর মান হচ্ছে 1। ওকে, তাহলে এই log এর মান কয়টা আগে আমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করে নিলাম। এবার ক্যালকুলেটর ছাড়া পিএইচ বের করার সূত্রটা দেখে নাও ভাই। পিএইচ মানে হচ্ছে দশমিকের পরে যত ঘর তত মাইনাস লাস্টে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যার লগের মান। পিএইচ মানে দশমিকের পরে যত ঘর তত মাইনাস শেষ যে সংখ্যাটা ওই সংখ্যার লগের মান, ঠিক আছে? এবার আমরা কিছু অঙ্ক করি। আগে এই সূত্রটা তোমরা লিখে নাও, যাদের কাছে খাতা কলম রাখছো তোমরা এই সূত্রটা আগে লিখে নাও। পিএইচ মানে হচ্ছে দশমিকের পরে যত ঘর তত মাইনাস লাস্টে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যার লগের মান। এবার উপরের অঙ্কগুলা দেখি। উপরের বি নাম্বার অঙ্কটা দেখো বি। 0.002 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? তুমি দেখো দশমিকের পরে তিনটা ঘর আছে 002, তাহলে দশমিকের পরে 3 ঘর, ওখানে আগে লেখো 3 মাইনাস লাস্টের সংখ্যাটা হচ্ছে 2, তাহলে 3 মাইনাস log 2। তাহলে উপরের এই বি নাম্বার অঙ্কটা হচ্ছে 3 মাইনাস log 2। তোমরা log 2 এর মান মুখস্থ করছো 0.3, তাহলে উপরের বি নাম্বার অঙ্কটার উত্তর হচ্ছে 3 মাইনাস 0.3। 3 মাইনাস 0.3 মানে হচ্ছে 2.7। ক্যালকুলেটর দিয়ে করলেও আসবে 2.7, ক্যালকুলেটর ছাড়া করলেও হবে 2.7, এক্সাক্ট উত্তর। একদম ইজি কথা, এগুলো ইজি অঙ্ক ভাইয়া।
শুধু একটাই ঝামেলা, লগের মানগুলো একটু মুখস্থ করতে হবে, এগুলো খুব বেশি কঠিন মনে হয় না আমার কাছে মানগুলো মুখস্থ করা। দেন এ নাম্বারটা দেখো ভাইয়া, এ নাম্বারটা দশমিকের পরে এক ঘর 1 মাইনাস লাস্ট সংখ্যা একটাই সংখ্যা 1, তাহলে প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে 1 মাইনাস লগ 1। লগ 1 এর মান হচ্ছে 0, 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, তাহলে প্রথম অঙ্কটার পিএইচ এর মান হচ্ছে ভাইয়া 1। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে 2.7। তৃতীয় অঙ্কটা 0.005 ইনটু 2 করতে হবে কিন্তু, কারণ ওখানে h দুইটা। 0.005 ইনটু 2 মানে হচ্ছে 0.01, 0.01 ওটা দিয়ে অঙ্কটা করে ফেলো। 0.01 মানে হচ্ছে দশমিকের পরে 2 গড় 2, আর মাইনাস হচ্ছে log 1, log 1 এর মান হচ্ছে 0, 2 মাইনাস 0 মানে হচ্ছে 2, তাহলে লাস্টের অঙ্কটার উত্তর হচ্ছে 2। ঠিক আছে, লাস্টের অঙ্কটার উত্তর হচ্ছে 2। আবার বলি ভাইয়া, তুমি সবার আগে মোলারিটিটা দেখবা, দেন এইচ কয়টা খেয়াল করবা, অ্যাসিডটার অম্লত্ব বা ক্ষারত্ব কত সেটা খেয়াল করবা, দেন মোলারিটিকে তত দিয়ে গুণ করবা। যদি একটা থাকে একটা এইচ, তাহলে গুণ করার দরকার নাই, দুইটা থাকলে 2 দিয়ে গুণ করবা, তিনটা থাকলে 3 দিয়ে গুণ করবা, এরকম। যেমন লাস্টের অঙ্কটা H2SO4, তাহলে ওখানে হাইড্রোজেন হচ্ছে 2টা, তাহলে হাইড্রোজেন 2, দ্যাট মিন্স আমি 0.005 ওটাকে 2 দিয়ে গুণ করলাম, তার মানে হচ্ছে 0.01। এবার অঙ্কটা করতে হবে 0.01 দিয়ে, ঠিক আছে। দেন সূত্র ওইটাই ভাইয়া, দশমিকের পরে যত গড় থাকবে তত মাইনাস লাস্টের সংখ্যাটা লগের মান। আবার বলি ভাইয়া, তুমি দেখো H2SO4, তাহলে হাইড্রোজেন কয়টা, 2টা, তাহলে 0.005 দিয়ে আমি অঙ্কটা করব না, ওখানে আগে 2 দিয়ে গুণ করব। H 2টা, এই কারণে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 0.005 গুণ 2 মানে হচ্ছে 0.01। এবার 0.01 দিয়ে আগের নিয়ম অঙ্ক করে ফেলো, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এতক্ষণ আমরা করলাম পিএইচ, কিন্তু ভাইয়া পরীক্ষাতে যদি বলে পিওএইচ বের করো, ইজি অঙ্ক কিন্তু ভাইয়া, ইজি অঙ্ক। আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14, পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14, তাহলে একটা যদি পেয়ে যাইবে আর একটা 14 মাইনাস পিএইচ বা পিওএইচ, তাই না, রাইট। 14 থেকে বিয়োগ করে দিলে পিএইচ থেকে পিওএইচ বা পিওএইচ থেকে পিএইচ বের করা যাবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বাট আশা করি এগুলা তোমাদের কঠিন লাগবে না। প্র্যাকটিস ভাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি বাসায় বসে বসে এরকম আরো পিএইচ এর যত অঙ্কগুলো আছে এগুলো আজকে থেকে এই নিয়মে করবা। এতদিন তো ক্যালকুলেটর দিয়ে করতে, এখন থেকে আর ক্যালকুলেটর ইউজ করবা না, ঠিক আছে। আচ্ছা, যদি অ্যাসিড না থেকে ক্ষার থাকে ভাই, ক্ষার, তখনও কিন্তু একই নিয়ম। যদি ক্ষার থাকে নিয়ম একই, কিন্তু ওই ক্ষেত্রে ভাইয়া পিএইচ বের হবে না, আগে বের হবে পিওএইচ। পিওএইচ থেকে পিএইচ বের করতে হবে 14 মাইনাস করে। আবার বলি ভাইয়া, ধরো ক্ষার আছে একটা 0.002 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। সোডিয়াম হাইড্রোক্সাইড, আগে দেখবে এখানে OH কয়টা, একটা, তাহলে এটা গুণ করার দরকার নাই। কিন্তু যদি থাকে ভাইয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, তখন গুণ করতে হবে 2 দিয়ে, ঠিক আছে। তাহলে গুণ করলাম, একটা সংখ্যা আসলো, ওই সংখ্যা দিয়ে আমরা অঙ্ক শুরু করলাম। এই নিয়মে করব, কিন্তু যেহেতু এটা ক্ষার, ক্ষার থাকলে একই নিয়ম, কিন্তু আগে ওইটা পিএইচ বের হবে না, আগে হবে পিওএইচ। পিওএইচ বের হবে এই অঙ্কের সূত্র অনুযায়ী, বাট বের করতে বলা হবে পিএইচ, তাহলে 14 থেকে বিয়োগ করব, ঠিক আছে। এরকম ম্যাথ তোমাদের বইয়ে দেয়া আছে ভাইয়া, এগুলো একটু দেখে নিও, সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সি নাম্বারটার অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে,
প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে যখন সমস্যা হবে, আমি জানি অনেক সমস্যা আসবে, সমস্যাগুলোর জন্য ওই কেমিস্ট্রি কমেন্ট সেকশনে তোমরা ওই কমেন্টগুলো করবা। কোন কোন মৌলে 2 গুণ হবে? যাদের অম্লত্ব বা ক্ষারত্ব 2, মানে যেখানে H 2টা বা OH 2টা, যদি 3টা থাকে 3 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে পিএইচ এর অঙ্ক আশা করি আমাদের অসুবিধা হবে না। এবার আসো একটু বড় অঙ্ক। 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে? 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে? এই ম্যাথগুলা অনেক বড় মানে অনেক বড়। শুরুতে সমীকরণ লিখতে হবে, সমতা করতে হবে, সমতা করে তারপরে একটা সূত্র বের করে আনতে হবে, ওই সূত্র দিয়ে অঙ্ক করে এই অঙ্কের উত্তর বলতে খুব বেশি সময় লাগবে না, এই 10 মিনিট, এবং পেজ বেশি লাগবে না, 1.5 পেজ। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার কাছে 1.5 পেজও নাই এবং একটা ম্যাথের পিছনে 10 মিনিট দেওয়ার সময়ও নাই। তাহলে এই ম্যাথগুলা কিভাবে করব? এই ম্যাথগুলা করার জন্য শর্টকাট একটা চোরামি টেকনিক আছে। সমতাকরণ লাগে না, কিচ্ছু লাগে না। মেডিকেল ভর্তি পরীক্ষাতে সমীকরণ, সমতা এগুলা কিচ্ছু আসে না। আমি যা বলতেছি ওগুলাতে মনোযোগ দাও। এখানে চোরামি টেকনিকটা কি তুমি খেয়াল করো। ফেরাস সালফেটের ভর দেয়া আছে, প্রথম অঙ্কটাতে 5 গ্রাম, পরের অঙ্কটাতে 10 গ্রাম। তোমার পরীক্ষাতে 5 গ্রাম না দিয়ে 50 গ্রাম দিতে পারে, 60 গ্রাম দিতে পারে, বাট প্রথম অঙ্কটাতে বের করতে KMnO4 কত গ্রাম সেটা বের করবা, আর দ্বিতীয় অঙ্কটা K2Cr2O7 কত গ্রাম সেটা বের করবা। চোরামি পদ্ধতিতে এই অঙ্কের উত্তর বলতে তোমার সময় লাগবে 0.1 সেকেন্ড, 1 সেকেন্ডও লাগবে না। চোরামি পদ্ধতি। চোরামি পদ্ধতিতে কিভাবে করব? তাহলে চোরামি পদ্ধতিটা দেখে নিন। যখন বলা হবে KMnO4 কত গ্রাম, তখন তোমরা ফেরাস সালফেটের ভরকে 0.2 দিয়ে গুণ করে দিবা, কথা শেষ। 0.2 কিভাবে আসছে, কেন আসছে, এত কিছু বোঝার দরকার নাই, উত্তর মিলে যাবে। 0.2 দিয়ে গুণ করবা, তাহলে হয়ে যাবে KMnO4 এর ভর। আর যদি K2Cr2O7 এর ভর বের করতে বলে, তখন তোমরা 0.3 দিয়ে গুণ করবা। ঠিক আছে, তাহলে একটা 0.2 দিয়ে গুণ করো আর একটা 0.3 দিয়ে গুণ করো, অঙ্ক শেষ। ক্লিয়ার? তাহলে প্রথম অঙ্কটা দেখো 5 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম KMnO4? তাহলে উত্তর হচ্ছে 5 × 0.2। 5 × 0.2 মানে হচ্ছে 1। তাহলে প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে 1। আর পরের অঙ্কটা হচ্ছে 10 গ্রাম K2Cr2O7, তার মানে 0.3। তাহলে 10 গুণ 0.3, উত্তর হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে পরীক্ষাতে 5 গ্রাম 10 গ্রাম না দিয়ে 20 গ্রাম 50 গ্রাম দিলে আশা করি কোনো সমস্যা হবে না। KMnO4 থাকলে 0.2 দিয়ে গুণ, আর K2Cr2O7 থাকলে 0.3 দিয়ে গুণ। এক্সাক্ট উত্তর আসলে 0.3 না, 0.3229। এত ঝামেলা করার দরকার নাই। তুমি ঝামেলা ছাড়া থাকো, একটা 0.2 দিয়ে গুণ করো আর একটা 0.3 দিয়ে গুণ করো, কাছাকাছি উত্তর, একদম একদম কাছাকাছি উত্তর চলে আসবে। ক্লিয়ার? অনেকে বলতেছিল এত বড় বড় ম্যাথ কিভাবে করব? আমি তো বলবো এই ম্যাথটা সবচেয়ে সহজ, কারণ এটা চোরামি পদ্ধতিতে করা যায়। একটা 0.2 একটা 0.3। কেন 0.2 ওইটা বুঝাইতে গেলে 1.5 পেজ লাগবে, 1.5 পেজের দরকার নেই, এটা মুখস্থ রাখো, 0.2 আর 0.3 দিয়ে গুণ। যদি KMnO4 বা K2Cr2O7 না থেকে অন্য কোনো যৌগ থাকে, ওই ম্যাথ শর্টকাটে করা যায় না, ওটা 1.5 পেজ লাগাইতে হয়, এবং ওই 1.5 পেজের ম্যাথ আমিও পারবো না পরীক্ষার হলে, তুমিও পারবে না, পারার দরকার নাই, এগুলা পারলেই চলবে। ঠিক আছে? অন্য যৌগ থাকলে ওগুলো অনেক বড় অঙ্ক, ওগুলোর জন্য শর্টকাট দরকার নাই, এই অঙ্কগুলো পারলেই চলবে। ঠিক আছে? এইবার আজকের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একটা। রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটার করো। অথবা রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটাকে মিলিমোল পার লিটার এককে কত হবে? পরের অঙ্কটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2018।
প্রথম অঙ্কটা দেখো ভাইয়া, মিলিমোল পার লিটার দেয়া আছে, এটাকে বলা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার করতে। আরেকটা উল্টা, মিলিগ্রাম পার ডেসিলিটার দেয়া আছে, এটাকে মিলিমোল পার লিটার করো। একটু খেয়াল করো, এই অঙ্কটা রোগী রক্তের গ্লুকোজ, দ্যাট মিন্স ডাক্তারি জিনিস, ডায়াবেটিস, রোগীর গ্লুকোজ, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন করে ডাক্তাররা। এই কারণে আমি বলতেছি এই ম্যাথগুলা ডাক্তারদের খুব বেশি পছন্দ। এই ম্যাথটা 2018 সালে আসছে, তার আগে 2015, 2012, দ্যাট মিন্স লাস্ট 10 বছরের ভিতর কমপক্ষে 3-4 বার আসছে। ঠিক আছে, এই ম্যাথটার জন্য একটা চোরামি পদ্ধতি আছে। ঠিক আছে, চোরামি পদ্ধতিটা কি? এটাও 1 সেকেন্ডের ম্যাথ। 18 দিয়ে গুণ অথবা ভাগ করলেই উত্তর চলে আসবে। এক পাশের মান আরেক পাশে নিতে হলে 18 দিয়ে গুণ করতে হবে অথবা 18 দিয়ে ভাগ করতে হবে, উত্তর চলে আসবে। কথা হচ্ছে কখন 18 দিয়ে গুণ করব আর কখন 18 দিয়ে ভাগ করব। যদি বলা হয় মিলিগ্রাম পার ডেসিলিটার করো, গ্রাম করতে গুণ, মনে রাখবা গতে গ্রাম, গতে গুণ। ঠিক আছে, তাহলে গ্রাম করতে হলে কি করতে হবে? গুণ করতে হবে। আর মিলি মোল করতে হলে 18 দিয়ে ভাগ করতে হবে। কথা শেষ। তাহলে আমি প্রথম অঙ্কটা দেখি যা, 10 মিলিমোল পার লিটার, ওটাকে কি করতে বলা হচ্ছে? মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে এটাকে গ্রাম করব, গ্রাম করতে গুণ করব, গ্রাম করতে গুণ, মনে রাখবা প্যাচ লাগাবা না, গতে গ্রাম গতে গুণ। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে 10 গুণ 18, তার মানে উত্তর হচ্ছে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। তন্ময় উত্তর দিয়েছে 10.5, প্রথমটা। তন্ময় তুমি রং, তুমি অনেক বেশি জানো, কিন্তু বেশি জানতে গিয়ে লাফালাফি করতে যে ভুল উত্তর দিয়ে আসতেছো। 10.5 না, উত্তর প্রথমটা হচ্ছে 180। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটাকে মিলিমোল পার লিটার করতে হবে। মিলিমোল পার লিটার করতে হলে এটাকে করতে হবে ভাইয়া 18 দিয়ে ভাগ। তাহলে 190 ভাগ 18, দ্যাট মিন্স সেকেন্ডটা 180 থাকলে হতো 10, সেকেন্ডটা 10 এর একটু বেশি, দ্যাট মিন্স 10.6। ঠিক আছে, 10 এর একটু বেশি। তাহলে সহজ হিসাবটা আমি আবার বলে দিই ভাইয়া, গ্রাম করতে গুণ আর মিলিমোল করতে ভাগ। কত দিয়ে? 18 দিয়ে। তাহলে আমি কিছু অঙ্ক দেই, তোমরা পারলে আমাকে উত্তর দাও। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 162 মিলিমোল, মিলিগ্রাম পার ডেসিলিটার। মিলিমোল পার লিটার এককে কত হবে? আবার বলি, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 162 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটার এককে কত হবে? 162 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটারে কত হবে? উত্তর বলো। ইয়েস, ওবি 9, কারণ 162 ভাগ 18 9। আরেকটা অঙ্ক দিবে, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 20 মিলিমোল পার লিটার, 20 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে কত হবে? রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 20 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে কত হবে? উত্তর বলো। Yes, Alamin, you are correct. জুই, নাসরিন সুলতানা, শান্ত, yes, সহজ কথা ভাই, এই অঙ্কটা এরকমই আসে।
এখন অনেকে অনেক পেঁচাইতে চাবা, পেঁচানোর দরকার নাই, অঙ্কটা এরকমই আসে, একটা মিলিমোল পার লিটার আর একটা মিলিগ্রাম পার ডেসিলিটার, কথা শেষ। একবার 18 দিয়ে গুণ করতে হয় আর একবার 18 দিয়ে ভাগ করতে হয়, বুঝতে পারছি? সো আশা করি এরকম ম্যাথ পারবে, এবং আবারও বলতেছি এটা ডাক্তারদের পছন্দের ম্যাথ। আমি চলে আসি আজকে লাস্ট ম্যাথ। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, এটাকে পিপিএম এককে কত হবে? পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। তাহলে পিপিএম বের করার একটা সূত্র আছে এই অঙ্কের জন্য। পিপিএম এর সূত্র হচ্ছে আণবিক ভর ইনটু মোলারিটি ইনটু 1000, আণবিক ভর ইনটু মোলারিটি ইনটু 1000, এটা হচ্ছে মোলারিটি থেকে পিপিএম বের করার সূত্র। এখানে যৌগটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6, দ্যাট মিন্স এটার আণবিক ভর হচ্ছে 180, মোলারিটি দেয়া আছে 10, কিন্তু 10 কিন্তু মোল না, মিলিমোল, তার মানে 10 ইনটু 10 টু দি পাওয়ার -3, আর সূত্রে আছে একটা 10 টু দি পাওয়ার 3। তাহলে হিসাব করি, দেখো অঙ্কটা। গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180, মোলারিটি এখানে দেয়া আছে 10, কিন্তু মিলিমোল, মিলির কারণে ওটা হচ্ছে 10 টু দি পাওয়ার -3, আর সূত্রে আছে 10 টু দি পাওয়ার 3। তাহলে 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার 3 কাটাকাটি 180 গুণ 10, তার মানে এই অঙ্কটার উত্তর হচ্ছে 1800 ppm। ক্লিয়ার? ওকে, তাহলে এবার গ্লুকোজের অঙ্ক, এই যে পিপিএম এর অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো আশা করি আমরা পারবো। ঠিক আছে, ম্যাথ করা শেষ। আমি আবারও একটু বলে দেই, ম্যাথ করা একটু প্র্যাকটিসের ব্যাপার। ম্যাথ খুব বেশি কঠিন না, কিন্তু যদি প্র্যাকটিস করি তখন আমি ম্যাথ ভালো মতো পারবো। তারপরেও ম্যাথ আসলে এক একজন এক এক রকম পারে, কেউ আমার চেয়ে অনেক ভালো পারো, জাস্ট 1-2 সেকেন্ডে তুমি এরকম সব ম্যাথ বলতে পারবা। আবার কেউ আছে খুব কঠিন মনে হয় তাদের কাছে ম্যাথ, আবার যদি কেমিস্ট্রির ম্যাথ, ওটা তো আরো কঠিন ম্যাথ। গ্লুকোজ ছাড়া অন্য কিছু আসলে এই লাস্টের অঙ্কটা করা যাবে, একই নিয়ম ভাইয়া, পিপিএম এর অঙ্কটা একই নিয়ম। ঠিক আছে, আচ্ছা, যারা খুব বেশি ম্যাথ করতে চাও না, যাদের ম্যাথ করতে ভালো লাগে না, আমি তাদেরকে ইম্পর্টেন্ট ম্যাথ কোনটা সেটা একটু বলে দেই ভাইয়া। ইম্পর্টেন্ট ম্যাথ গুলা পারলে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট কভার করে ফেলতে পারবা। কি কি ইম্পর্টেন্ট ম্যাথ আছে সেটা শুনে নাও। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এই যে রোগীর গ্লুকোজ, ডায়াবেটিসের যে ম্যাথ, ডায়াবেটিসের ম্যাথটা ভালো মতো করবা, এটা আসে পরীক্ষায়। রোগীর গ্লুকোজের ম্যাথ ছাত্রদের খুবই পছন্দ। ওকে, দেন পিএইচ এর যে অঙ্কটা আমি করাইছি, পিএইচ এর অঙ্কটা খুব ভালো মতো মাথায় ঢুকাই ফেলবা, পিএইচ এর অঙ্ক আসবে পরীক্ষায়, পিএইচ এর ম্যাথগুলো আসবে। দেন ওই যে মোলারিটির ম্যাথটা 10x/m, 10% এর মোলারিটি, 20% এর মোলারিটি, ওই মোলারিটির ম্যাথটা পরীক্ষায় আসবে। ওকে, দেন ছোট মরিচ, আমি কিছু অঙ্ক বলছিলাম ছোট মরিচ, ওই ছোট মরিচের ম্যাথটা ভালো মতো করবা। আর হচ্ছে ওই যে সূত্রের এক সূত্রের অঙ্কগুলা, p1 b1 সমান p2 b2, b1 t1 সমান b2 t2, ওই এক সূত্রের ম্যাথগুলা ভালো মতো করবা। আমি বই দাগাই দিচ্ছি, একটু পরে আমি দাগানো বই দিব ভাইয়া। আমি আবার বলি কোন কোন ম্যাথগুলা বেশি ইম্পর্টেন্ট, যারা খুব বেশি পারো না তারা অ্যাটলিস্ট এই ম্যাথগুলা করবা। ডায়াবেটিসের ম্যাথ, ডায়াবেটিস মানে রোগীর গ্লুকোজ, এই ম্যাথটা, ঠিক আছে। পিএইচ এর ম্যাথ, মোলারিটির ওই যে পার্সেন্টেন্সের ম্যাথ, পার্সেন্টেন্সের মোলারিটির ম্যাথ, দেন ছোট মরিচ ওই ম্যাথগুলা, আর হচ্ছে ওই যে এক সূত্রের যে ম্যাথগুলা, b1/t1 সমান b2/t2, p1t1 সমান p2t2, ঠিক আছে। ওকে, এই ম্যাথগুলা, আর যারা পারো তারা সব করো। এবার আসি আমরা বই থেকে কোন কোন ম্যাথগুলা করব, বইয়ের ম্যাথগুলা একটু দেখে নাও, তোমাদের দাগানোর দরকার নেই, আমি এই পেজগুলো আপলোড দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে। এই যে ম্যাথগুলো দেখো, একটা সোডিয়াম পরমাণুর ভর কত, একটা পানির অণুর ভর কত, 1 গ্রাম হাইড্রোজেনে কয়টা পরমাণু আছে, এগুলো ওই যে ছোট মরিচ, ওই ম্যাথগুলো এটা।
সেম 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু থাকে, 16 গ্রাম অক্সিজেনে কয়টা অণু থাকে, কার্বন ডাই অক্সাইডের একটা অণুর ভর কত, এই ম্যাথগুলা দাগানো ম্যাথ আমি পেজ আপলোড দিয়ে দিব ভাইয়া। তুমি শুধু দাগানো ম্যাথগুলাই চেষ্টা করবা, দাগানোর বাইরের ম্যাথগুলো অনেক বড়, ওগুলা পরীক্ষাতে খুব বেশি আসে না। দেন এই যে কালো অংশ থেকে সমস্যার এই ম্যাথগুলা, ঠিক আছে। দেন এই ম্যাথটা, তারপরে এই যে চুনা পাথরের ম্যাথ, চুনা পাথরের এই ম্যাথগুলো আমরা আশা করি করেছি। এখানে আরো কিছু দেখো, 95% চুনা ক্যালসিয়াম কার্বনেট, 85% ক্যালসিয়াম কার্বনেট, এসটিপি এসএটিপি, এইটা আমরা শর্টকাট একটা নিয়ম তোমাদেরকে বলে দিয়েছি, দাগানো এই কয়টা ম্যাথ করবা। এটাও চুনা পাথরের ম্যাথ। দেন আয়তনের যে ম্যাথগুলা, গ্রাম পরিমাণ বের করার ম্যাথ, মোল সংখ্যা বের করার ম্যাথ, এগুলো আমরা করেছি। পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করার সূত্র 10x/m, এই ম্যাথগুলো করবা। এই যে দেখো রোগীর রক্তের গ্লুকোজ মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার, এগুলা তোমাদেরকে শর্টকাট দেখানো হয়েছে। দেন মোলারিটি বের করার যে সূত্র শর্টকাট 10%, এখানে আছে 25%। মোলারিটির অঙ্ক, পিপিএম এর অঙ্ক, এখানে একটা কথা বলা আছে আমার ভাইয়া, ওটা বলতে আমি ভুলে গেছি, সেটা একটু খেয়াল করো ভাইয়া। পিপিএম এই যে 3.30 এর গ আর 3.30 এর গ, এই অঙ্ক দুইটা একটু খেয়াল করো। 3.30 এর গ, কোন লবণ দ্রবণের ঘনমাত্রা 1.25 গ্রাম পার লিটার হলে পিপিএম এককে ওটার ঘনমাত্রা কত। মনে রাখবা পিপিএম এর আরেকটা নাম হচ্ছে মিলিগ্রাম পার লিটার, তাহলে পিপিএম এরই আরেকটা নাম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এই পিপিএম এর ম্যাথগুলা করবা, পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার, এটা মনে রাখবা। এই যে ডায়াবেটিসের অঙ্ক, ডায়াবেটিসের পিপিএম এর অঙ্ক আমরা পারি। আরেকটা অঙ্ক আছে জারণ সংখ্যা, জারণ সংখ্যা বের করা আমি তোমাদেরকে করাইলাম না, আশা করি এগুলো তোমরা বের করতে পারো। H2SO4 এর জারণ সংখ্যা, সালফারের জারণ সংখ্যা, এগুলো বের করতে পারবা। H2SO4 এর সালফারের জারণ সংখ্যা কত, হাইড্রোজেন +1, দুইটার জন্য +2, অক্সিজেন -2। এই যে যোগ বিয়োগ করতে হয়, এগুলো একটু বই থেকে দেখে নিও। আমি যখন থিওরির ক্লাসটা করব ভাইয়া, তখন থিওরির ক্লাসে এই জারণ সংখ্যার অঙ্কগুলাই আসবে, ওগুলো দেখাই দিব থিওরির ক্লাসে। হ্যাঁ, এগুলা জারণ সংখ্যার অঙ্ক, আর বেশি কিছু নাই। চ্যাপ্টারটা এখানে শেষ করতে চাচ্ছি। আচ্ছা, লাস্ট আমার কিছু কথা শুনে নাও। যে ম্যাথগুলা দাগিয়ে দিলাম, এই ম্যাথগুলা বাসায় বসে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে কিছু সমস্যা তোমাদের বের হবে, ওই সমস্যাগুলা গ্রুপে আপলোড দিও, আমরা চেষ্টা করব সমাধান করে দিতে। এবং নেক্সট দিনের পরীক্ষাতে শুধুমাত্র ম্যাথ আসবে, অথবা ম্যাথ রিলেটেড যে টপিকস গুলো শুরুতে আমি বলে দিয়েছি, মোল, মোলার, মোলারিটি, মোলার আয়তন, ওই জিনিসগুলো আসবে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন বা স্পেশাল এক্সাম যাই থাকুক, আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে এই ক্লাসের ভিতরে থাকবে, এর বাইরের কোনো কিছু থাকবে না। ঠিক আছে, থিওরির পড়াগুলা পরের আরেকটা ক্লাসে হবে। ওকে, ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে থাকো, আশা করি ম্যাথ তোমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। ঠিক আছে, এবং এই শুধু দাগানো ম্যাথ গুলা না ভাইয়া, আমি যতগুলা ক্লাস করাইছি, ম্যাথ করাইছি, আমার হাতে লেখা যে কাগজগুলা ছিল, পুরো অংশটা আমি একটু পরে আপলোড দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ, আজকের মতো ক্লাস শেষ করলাম, সবার জন্য বেস্ট অফ লাক।